আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ক্লাসে পরেই দেখেন। আজকে একজন মেবি একটু ডিসকর্ডে নক করছিলেন। এখানে কি আছেন? তাহসিন আমিন। আচ্ছা, আসে নাই। আচ্ছা, তো আজকে মিললে আমরা ওই যে বাক্সের উইক 4 স্টার্ট করবো, মানে উইক 4টা জাস্ট রিভিউ করে দিব সো দ্যাট কমপ্লিট হয়ে যায়। ভিডিওগুলো কি দেখেছিলেন? আর এসটিএল নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এসটিএল নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আর মানে ডিকিউ বা ভেক্টর, এই যে জিনিসগুলো সবগুলো তো আসলে ইউজ করে ল্যাবগুলো সলভ করতে হয় না, কিছু কিছু জিনিস পরবর্তীতে কোনো এক সময় লাগবে হয়তো, এই জন্য দেখানো। তো কোনো ডেটা স্ট্রাকচার নিয়ে বা লাইব্রেরি টেমপ্লেট নিয়ে যদি প্রবলেম থেকে থাকে আস্ক করতে পারেন। ওকে, আমি তাহলে আজকের যেটা মেইনলি পড়ানোর কথা, ফাংশনাল প্রোগ্রামিং স্ট্রাকচার, আর হচ্ছে জাভা কোডিং এর কিছু ফার্স্ট আইও বেসিকটা, আর হচ্ছে কিছু ছোট ছোট বিট ওয়াইজ অপারেশন যেগুলো আসলে আমাদের নর্মাল রিলেশনাল অপারেটরের চেয়ে অনেক বেশি ফাস্টার। আজকে মিলে এই টপিকগুলো নিয়ে ডিসকাস করব, কালকে আমরা ল্যাব, যেটা ল্যাব 3 আসবে সেই ল্যাব 3 নিয়ে কথা বলবো। আচ্ছা মিস, এসটিএল এ একটা কুইজ 3 ছিল, ওগুলো ডেডলাইন কি আসে নাকি ডিলেই হয়? ডেডলাইন সেভাবে দেয়া হয় নাই, আপনারা দেন। হুম, আর কোশ্চেন কুইজ নিয়ে কোনো কনফিউশন থাকলে ইউ ক্যান আস্ক অ্যাজ ওয়েল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিস। ফাংশনাল প্রোগ্রামিং তো আমরা নর্মালি জাভা পাইথন যাই করি না কেন ফাংশন শিখেই আসছি। ওই যে মেথড গুলো ইউজ করতাম না জাভা ক্লাস লেখার সময়, তো সি প্লাস প্লাস ওই মেথডটাকে আসলে ফাংশন বলা হয়। ফাংশনটা আপনি ক্লাসের ভিতরেও লিখতে পারেন, আবার ক্লাসের মানে ক্লাস ছাড়া নর্মালিও আপনি সি প্লাস প্লাসে ফাংশন লিখতে পারেন। তো আমরা আজকে যেটা শিখবো এটা হচ্ছে ক্লাস ছাড়া। ক্লাস সহ শিখবো হচ্ছে একদম সেমিস্টারের শেষে, যখন আমরা সি প্লাস প্লাস এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা জানবো। সো ফাংশন হচ্ছে আপনার মানে একদম এক্স্যাক্টলি সেম ওয়ে অ্যাজ জাভা। প্রথমে হচ্ছে রিটার্ন টাইপটা দিতে হয়, তারপরে মাই ফাংশন নেমটা লিখতে হবে, ফাংশনের যেটা নেম দিতে চান, আর ভিতরে আপনি যা মানে লিখতে চাবেন সেটাই। ভিতরে কাজ মানে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনার ফাংশনের কাজটা থাকবে। আর এই ফাংশনটাকে কল করতে গেলে আপনাকে ইন্ট মেইন এর মধ্যে ওই জাস্ট মাই ফাংশন, আমার ফাংশনটার নেম, সো আমি জাস্ট মাই ফাংশন দিয়ে আমার ফাংশনকে কল করব এবং যতবার ইচ্ছা ততবার কল করতে পারবো। তো এই আহ, এখানে প্যারামিটার বলে একটা জিনিসকে, এটা হচ্ছে এই যে ব্র্যাকেটটা আছে না, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে বলা হয়েছে প্যারামিটার। তো ডিফল্ট প্যারামিটার যদি হয় দ্যাট মিন্স ফাঁকা। আর যদি আমি কোনো এক্সট্রা প্যারামিটার, ধরেন আমি একটা এই ফাংশনের মধ্যে একটা ইন্টিজার নাম্বার দিতে চাই, তো সেক্ষেত্রে আমার ভিতরে ইন্ট এ এরকম করে লিখতে হবে। সো আমার ফাংশনটা আসলে দরকার কেন? ফাংশনটার দরকার কারণ আমার ইয়ের জন্য, আই মিন রিপিটেশনটা। ধরেন আপনাকে বললাম যে আপনি 1 থেকে 10 পর্যন্ত নাম্বার নিবেন, নাম্বারটা নেওয়ার পরে আবার মানে সরি 10টা করে নাম্বার নেবেন ইউজারের কাছ থেকে, তারপর ওই 10টা নাম্বার প্রিন্ট করবেন, তারপর আবার 10টা নাম্বার নেবেন, মানে পর পর 10টা নাম্বার ধরেন 5 বার নিবেন এবং 5 বার হচ্ছে ইয়ে কি বলে প্রিন্ট করতে হবে আর কোনো একটা ক্যালকুলেশন করতে হবে। তো অনেক হয়ে আছে, আপনি জাস্ট একটা লুপ চালায় ভিতরে করতে পারেন, কিন্তু যখন আপনি লুপটা চালাবেন 10 বার 5 বার, তো ভিতরে 10টা নাম্বার আপনাকে নিতে হবে, তারপর 10টা নাম্বার প্রিন্ট করতে হবে। ইনস্টেড অফ প্রিন্টিং দা মানে 10টা নাম্বার প্রিন্টের কোডটা 5বার লেখার চেয়ে বা লুপের মধ্যে বারবার লেখার চেয়ে আপনি যদি ওইটাকে ফাংশনের মধ্যে লিখে রাখেন এবং জাস্ট যখন দরকার পড়তেছে ফাংশনটা কল করে ফেলেন, আপনার কোডটা দেখতে অনেক বেশি গোছানো লাগবে। আর এটাও ঠিক যে ফাংশন ইউজ করলে আপনার আহামরি কোনো টাইম কমপ্লেক্সিটি ডিফারেন্স তৈরি হবে না। আপনি ফাংশন দিয়ে লিখছেন জন্য যে আপনার প্রোগ্রামটা বেটার এরকম না, এটা জাস্ট এতটুকুই যে আপনি অপটিমাইজ করে আপনার কোডটা লিখতেছেন। যখন আপনার গুণ করতে বলা হচ্ছে আপনি গুণের ফাংশনটা, মাল্টিপ্লিকেশন ফাংশন কল করবেন, সামেশন করতে বলা হলে সামের ফাংশনটা কল করবেন। এভাবে আপনি আপনার নিজের ক্যালকুলেশন গুলো গুছিয়ে লিখে রাখতেছেন, দ্যাটস ওয়াই আসলে ফাংশন দরকার।
টু সাম এক্সটেন্ট ফাংশনের জন্য আপনার মেমরি বেশি খরচ হতে পারে। যেমন আপনি যদি ফাংশনের সময় এখানে এক্সট্রা কোনো অ্যারে, তারপরে এক্সট্রা লিস্ট, ভেক্টর এইসব নিয়ে আসেন, তখন হয়তো মেমোরিটা একটু বেশি ওরা করবে, ক্যারি করবে। বাট এমনিতে আর কোনো ডিফারেন্স আসলে নাই, মানে দুইটাই মোটামুটি ফাংশন ছাড়া কাজ, যেই কাজটা করতেছেন সেটা ফাংশনের ভিতরে করলেও মোটামুটি মেমোরি বা টাইম বলেন সবই দিয়ে সেম খরচই হবে। জাস্ট আপনার কষ্টটা বাড়বে ফাংশন ছাড়া লিখলে, বারবার একই জিনিস লেখা আসলে একটু পেইনফুল, বিশেষ করে খাতায় যদি কোড লিখতে হয় আরো কষ্ট। তো যখন আমি একটা কোডকে ফাংশনাল বলতেছি, যে আপনি একটা কোড লিখবেন, ইট হ্যাজ টু বি ফাংশনাল প্রোগ্রামিং, এভাবে যদি আমি বলে দিই যে রাইট এ ফাংশনাল প্রোগ্রাম দ্যাট টেক্স টু নাম্বার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস দ্য সামেশন, তো অবভিয়াসলি ফাংশনাল প্রোগ্রাম যখন বলবো আপনাকে ফাংশনের মধ্যেই দুইটা নাম্বার প্যারামিটারে নিতে হবে এবং তারপরে সাম করে সেটাকে প্রিন্ট করে দিতে হবে, মানে ভয়েড ফাংশন হইতো আর কি তখন। তো এই সময় আমি যদি পরীক্ষার সময় ক্লিয়ারলি বলে দিই ফাংশনাল প্রোগ্রামে লিখতে হবে, আপনি মাস্ট ফাংশন দিয়ে কোড করতে হবে। আর যদি না বলা থাকে কিছু, তখন আপনি চাইলে ফাংশন ইউজ করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। তো একটু আগে যেটা বললাম, ওখানে দুই রকম টাইপ রিটার্ন টাইপ থাকতে পারে। প্রথমে হচ্ছে রিটার্ন টাইপ থাকে, তারপরে হচ্ছে একটা ফাংশন নেম থাকবে। প্রথমত হচ্ছে টাইপ, তারপরে হচ্ছে নেম, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে হচ্ছে প্যারামিটার, এন্ড দিস ইজ অপশনাল, এটা কিন্তু অপশনাল। আর এইভাবে আমি কার্লি ব্র্যাকেটের ভিতরে যা কাজ করার সেটা লিখতে পারি, এবং যদি কোনো কাজ নাও থাকে আমি এভাবে ফাঁকা রেখে দিতে পারি। ফাঁকা রাখা মানে হচ্ছে আপনার ফাংশনটা আপনার এক্সিস্ট করে, বাট ফাংশনটা কোনো কাজ করে না, মানে ফাংশনের মধ্যে কোনো ভিতরে কোনো কাজ নাই, এটা হইতেই পারে। তো এই যে এই পার্টটা আছে না, এটাকে বলা হয় একটা ফাংশনের সিগনেচার, এটাকে বলা হয় ফাংশনের সিগনেচার। আর এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা, এটাকে বলা হয় বডি অফ দ্য ফাংশন। ঠিক আছে? এন্ড টাইপের মধ্যে কি কি থাকতে পারে? টাইপের মধ্যে থাকতে পারে আপনার ফাংশনের ধরেন কিচ্ছু রিটার্নই করে না, দ্যাট মিনস আপনি জাস্ট ফাংশনটা থেকে কিছু একটা প্রিন্ট করা নিছেন অথবা কোনো ভ্যালু অ্যাসাইন করতেছেন। জাস্ট লাইক আমরা ওই যে সেট নেম ইউজ করি না, তো কি ভয়েড সেট নেম যদি লিখি, তো এই যে ভয়েড মানে হচ্ছে আপনার এই একটা ফাংশন আছে সেট নেম নামের, যে ফাংশনটা ভিতরে কোনো একটা কাজ করতে পারে কিন্তু সে কোনো কিছু রিটার্ন করবে না, কোনো রিটার্ন টাইপ নাই। আবার যদি আমি চাই যে আমার ফাংশনটা ইন্টিজার বা স্ট্রিং বা ডাবল বা ফ্লোট যতগুলো ডেটা টাইপ আছে সেই টাইপের কিছু একটা রিটার্ন করুক, তখন আমি এইখানে জাস্ট বলবো যে ইন্ট, তারপরে ফাংশন নেম, যদি ডাবল হয় ডাবল ফাংশন নেম। যদি আপনি অ্যারে রিটার্ন করতে চান তখন এখানে অ্যারে ইন্ট এরকম করে দিতে হবে। তার মানে হচ্ছে আপনি অ্যারে রিটার্ন করতে চাচ্ছেন ইন্টিজার টাইপের, দিস ইজ হাউ আপনি রিটার্ন টাইপটা ডিক্লেয়ার করতে পারবেন। তারপরে আছে হচ্ছে ফাংশনের নেম। ফাংশনের নেমের কিছু কনভেনশন আছে, সেটা হচ্ছে অবশ্যই ফাংশনের নেমের প্রথম লেটারটা স্মল লেটার হতে হবে, এবং যদি একের বেশি মানে ওয়ার্ড থাকে, জাস্ট লাইক ফার্স্ট নেম, যদি এটা হয় আপনার ফাংশন, তাহলে আপনাকে ফার্স্ট, তো এই যে এইভাবে বড় হাতের ছোট হাতে লেখা স্টার্ট করে পরের ওয়ার্ডটাকে আমার ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে, ফার্স্ট নেম এভাবে করতে হবে, অথবা এইভাবে লিখতে পারি। দিস ইজ জাস্ট এ কনভেনশন, এটা ফলো না করলে যে আপনি এরর পাবেন তা না, বাট এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। কেন এগুলো ইম্পর্ট্যান্ট? কারণ আপনি যখনই জব লাইফে ঢুকবেন বা আপনি যখন একটু সিনিয়র লেভেলের কোর্স গুলো করবেন, আপনাকে টিমে টিমে কাজ করতে হয় প্রত্যেকটা কোর্সই বলতে গেলে। তো আপনি যদি এই নর্মাল ফর্মাল কনভেনশন গুলো ইউজ না করে ফাংশনের হাবিজাবি নাম দিয়ে রাখেন, দেখা যায় যে আপনার টিম মেম্বার এসে যদি আপনার কোডটা ডিবাগ করতে চায়, কনফিউজড হয়ে যায় যে আপনার আসলে প্রোগ্রামের কাজ কি। যেমন কমেন্ট সেকশনটাও কিন্তু অ্যাকচুয়ালি অন্য কেউ এসে যাতে কমেন্ট করে আপনার কোডটা বুঝে এই জন্য দেয়া। তো দিস ইজ লাইক কনভেনশন গুলো ফলো করা আসলে গুড প্র্যাকটিস। আপনার যদি ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যান, ওখানে আপনাদের কোডিং এর স্ট্রাকচার দেখবে যে আপনি অ্যাকচুয়ালি কোডটা করেন কিভাবে, যে এই বেসিক ইন্ডেন্টেশনের একটা ব্যাপার আছে সেগুলো ফলো করেন কিনা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, গুছায় কোড করা আসলে। তো এটাও অনেক কিছু মানে মিন করে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার থাকতে পারে নাও থাকতে পারে, আপনি ধরেন একটা নাম এখানে নিলেন
স্ট্রিং নেবেন, নেওয়ার পরে সেটাকে প্রিন্ট করতে চান, তাহলে ফাংশনটা হবে এরকম যে প্রিন্ট যেহেতু করবেন আমি লিখবো কি ভয়েড, ধরুন আমার ফাংশনের নাম প্রিন্ট নেম, তারপরে আমি ফার্স্ট ব্র্যাকেটে যেহেতু আমি একটা নেম নিচ্ছি ওদের কাছ থেকে, তো স্ট্রিং প্রথমে ডেটা টাইপটা বলতে হবে, তারপর নেম ধরে আমি এনে নিছি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি জাস্ট কি করব, প্রিন্টএফ দিয়ে ইন পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট করতে হবে আর কি। প্রিন্ট এন ধরেন ভিতরে এটা হচ্ছে। তো এইভাবে আমি একটা করে ফাংশন ডিক্লেয়ার করতে পারি। সো এনি কোয়েশ্চেন, এখন আপনি বলেন তো যদি আমি স্ট্রিং এন এর সাথে আরো একটা মানে ধরুন নাম এবং অ্যাড্রেস দুটো প্রিন্ট করতে চাই এবং নাম এবং অ্যাড্রেস দুটোকে প্যারামিটার হিসেবে নিতে চাই, তাহলে আমার এই কোডটায় কি চেঞ্জ হবে, এই যে এই পার্টটায় কি চেঞ্জ হবে? মিস প্যারামিটার কমা দিয়ে সেপারেটেড হবে আরেকটা তাহলে কি লিখবো, এই জায়গাটা কি লিখতে হবে, স্ট্রিং স্ট্রিং এন। কমা স্ট্রিং। এক্স্যাক্টলি, এই জিনিসটা অনেকে ভুল করেন, যেহেতু দুইটা স্ট্রিং নিচ্ছি দ্যাট ডাজন্ট মিন স্ট্রিং এন এম লিখলেই হয়ে যাবে। আপনি যেই টাইপেরই নিন না কেন, প্যারামিটারে যখন আপনি সেপারেটলি কোনো প্যারামিটার নিতে চাচ্ছেন আপনাকে অবভিয়াসলি ডেটা টাইপটা মেনশন করতেই হবে, সেম ডেটা টাইপ হোক বা ডিফারেন্ট ডেটা টাইপ হোক। ধরুন আপনি একটা ইন্টিজার নিলেন, একটা হচ্ছে স্ট্রিং নিলেন, সেক্ষেত্রেও ইন্ট এন স্ট্রিং এম নিতে হবে, অথবা দুইটাই যদি স্ট্রিং অথবা দুইটাই ইন্ট হয় ইন্টেন ইন্টেন, এভাবে আর কি প্রত্যেকটারই ডেটা টাইপটা মেনশন করতে হবে, আদারওয়াইজ কম্পাইলেশন এরর আসবে। দ্যাটস ওয়াই আসলে আমি এটা জিজ্ঞেস করেছিলাম। সো ফার আমার মনে হয় না আপনাদের কোশ্চেন থাকার কথা, বিকজ এগুলা ছোটবেলায় দেখে আসছেন, তবে অলরেডি 111 তো কমপ্লিট অ্যাট লিস্ট। সো স্টিল কোনো কনফিউশন থাকলে বলতে পারেন সি প্লাস প্লাসের কোনো সিনটেক্স নিয়ে রিগার্ডিং দিস ফাংশন। ওকে, যেহেতু কেউ কথা বলছেন না আমি ধরলাম যে আপনাদের কনফিউশন নাই। সো এরপরে ফাংশন ওভারলোডিং এর কথা বলছে। ফাংশন আমরা ওভারলোডিং মানে কি বলবো, 111 হয়তো দেখে আসছিলাম যে সেম নেমের ফাংশন যদি থাকে এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার থাকে তাহলে সেটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। তো ক্লাসের ভিতরে যেমন ফাংশন ওভারলোডিং করা যায়, এরকম ক্লাস ছাড়াও সি প্লাস প্লাসে ফাংশন ওভারলোডিং করা পসিবল। মানে এটার পয়েন্টটা কি, ধরেন আপনি দুইটা নাম্বার যোগ করতে চান, ঠিক আছে? তো দুইবার দুইটা নাম্বার যোগ করার সময় দুইটা ইন্টিজার থাকবে, দুইটা হচ্ছে ডাবল নাম্বার থাকতেছে, প্রত্যেকটারই মানে নাম্বার দুটো করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে জাস্ট সাম করে রিটার্ন করে দেয়া, আর আমার কাজ হবে সেটাকে প্রিন্ট করা। তো আমি তখন কি করব, যদি আমি সাম মানে দুই রকম কাজ করতে পারি, যে যদি আমি ডাবল ইয়ে নিতে চাই, জাস্ট লাইক ধরেন প্লাস ফাংশন নামে দুটোই সেম মেথড ইউজ করছি, কিন্তু ধরেন আমি যদি সেম মেথড ইউজ না করতাম আমি লিখতে পারতাম ফাংশন ফর ইন্ট, ফাংশন ফর ডাবল দিয়ে যত ডেটা টাইপ আছে সব ডেটা টাইপের জন্য আমি এরকম করে প্লাস ফাংশন ফর ইন্ট, প্লাস ফাংশন ফর ডাবল, প্লাস ফাংশন ফর ফ্লোট এভাবে লিখলাম। লিখলে আমার প্রবলেমটা কি হবে, আমার প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদা নেম মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা অপারেশন কিন্তু সেম কাজ করে, কি করে দুটো নাম্বারকে যোগ করে রিটার্ন করে দেয়, জাস্ট ডেটা টাইপ গুলো এক একটার জন্য এক এক রকম। তো এই অনেকগুলো নাম মনে রাখার প্রবলেমটা যাতে ফেস করতে না হয় এই জন্যই আসে আসলে ফাংশন ওভারলোডিং। এটা কিভাবে আমাদের কাজটা সহজ করে দেয়, দেখেন এখানে প্লাস ফাংশন নামে দুইটাই কিন্তু নাম হচ্ছে প্লাস ফাংশন, বাট এটার রিটার্ন টাইপ ইন্টিজার, এটার রিটার্ন টাইপ ডাবল। আবার এটা হচ্ছে ইনটেক্স কমা ইন্ট ওয়াই, মানে ব্র্যাক আপনার প্যারামিটারে আমি দুটো ইন্টিজার নাম্বার নিচ্ছি, আর এটার ক্ষেত্রে আমি প্যারামিটারে দুটো ডাবল নিচ্ছি, দুইটাই আবার রিটার্ন করবে এক্স প্লাস ওয়াই। সো যদি এইটা কল করা হয় তাহলে ও ইন্টিজার রিটার্ন করবে, এইটা কল করা হলে ডাবল রিটার্ন করবে। তা আমার কিন্তু এখন আর অরি করার কোনো দরকার নাই যে কোনটা কল হচ্ছে, বিকজ আপনি যখন মাই ফাংশন ভিতরে 4.3,6.26 পাঠাবেন, ও বুঝেই নিবে যে আপনি তো ডাবল নাম্বার পাঠাচ্ছেন, দ্যাট মিনস আপনি এইটাকে কল করতেছেন। আবার যদি 8,5 পাঠান, ও বুঝে নিবে যে আপনি তো ইন্টিজার নাম্বার দিচ্ছেন, দ্যাট মিনস আপনি এই ফাংশনকে কল করতেছেন। দ্যাট মিনস ফাংশনের নেম সেম হইতেই পারে, সেক্ষেত্রে আপনার প্যারামিটার অথবা রিটার্ন টাইপ এই জিনিসগুলো মানে রিটার্ন টাইপ অনেক সময় সেমও হতে পারে, শুধু প্যারামিটারটা ডিফারেন্ট হলেই হয়। সো সেম ফাংশন নেম উইথ ডিফারেন্ট প্যারামিটার অ্যান্ড রিটার্ন টাইপ ইজ কল্ড ফাংশন ওভারলোডিং। এটার ক্ষেত্রে আপনার মানে জাস্ট হচ্ছে নেমের যেই কমপ্লিকেশনসটা থাকে, আপনি যখন
অনেক বড় প্রজেক্টে কাজ করবেন, একটা প্লাস ফাংশনের জন্য যদি আপনি এই 8 টাইপের ডেটা টাইপের জন্য 8টা ফাংশনের নাম লিখেন, আপনার জন্য কোয়াইট কমপ্লিকেটেড হয়ে যাবে সবকিছু। তো এই কমপ্লিকেশনস গুলো দূর করার জন্যই আসলে একটা ফাংশন দিয়েই যাতে সবগুলা, মানে ফাংশনের নাম মনে রাখলেই যাতে সবগুলো ওয়ার্ক করে, মানে এই ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য আসলে ওভারলোডিং এর কনসেপ্ট আসছে। তো আরেকটা জিনিস আমি একটু বলবো, এখানে এটা মেনশন করে নাই এখনো, মেবি পরে করতে পারে সামথিং লাইক দ্যাট। তো যখন আপনি একটা ফাংশন নিয়ে কাজ করেন, মানে ধরেন এই যে ইন্ট মেইন এর মধ্যে মাই ফাংশন এলাইস কমা 31 পাঠাচ্ছে, তারপরে ওখানে হচ্ছে এফ নেম, তারপরে এই এই জিনিসটা প্রিন্ট করে দেয় আমার মাই ফাংশন। তো থিং ইজ, আপনি যদি এই কোডটা এখানে না করে ইন্ট মেইনটা শেষ হওয়ার পরে নিচে করতেন, জাস্ট লাইক, মিস এরর দেয়, চেষ্টা করছিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জিনিসটা মানে জাভাতে এই প্রবলেমটা কিন্তু নাই, তাই না? জি মিস, জাভাতে হয় কিন্তু না আমি, প্রবলেম, আমি কনফিউজ হয়ে গেছিলাম কেন হচ্ছিল না। হ্যাঁ সেই জন্যই মানে, আরে এটা লেখে না কেন? তো এই যে ইন্ট মেইন হচ্ছে, আপনি এখানে ধরেন যা করতেছেন করেন, সব কাজ এখানে হয়ে গেল। আর আপনি এখানে ধরেন একটা ফাংশন কল করছিলেন, এরকম নামের একটা ফাংশন আছে, এটাকে কল করছেন। তো আর এই ফাংশনকে যদি আপনি এইখানে ডিক্লেয়ার করেন, ফাংশনটা কিন্তু এক্সিস্ট করে, দ্যাট মিনস ওর উচিত ছিল এটাকে অ্যাকসেপ্ট করা। বাট সি প্লাস প্লাস যেটা করে সেটা হচ্ছে, ও হচ্ছে ইন্ট রানে যখন আপনি ক্লিক করবেন, ও ইন্ট মেইন থেকে স্টার্ট করবে, ঠিক আছে? জাভাতে যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে স্টার্ট করে, সি প্লাস প্লাসে এই যে ইন্ট মেইন ফাংশন যেখানে পাবো ও সেখান থেকে স্টার্ট করবে। করার পরে ও যখন কোনো পার্টিকুলার ফাংশনকে কল করে ইন্ট মেইনের মধ্যে, ও এক্স্যাক্টলি মেইনের মানে যেই ফাংশন আছে তার উপরে খুঁজে। দ্যাট মিনস ফাংশন এফইউএনসি নামের যে ফাংশনটা, সেটাকে অবশ্যই উপরে এক্সিস্ট থাকতে হবে, আদারওয়াইজ ও আমাকে এরর দিবে যে ফাংশন নামে কোনো কিছু ডিক্লেয়ারই করা নাই। তো কি করতে হয়, সবসময় ফাংশন যেই ফাংশনে আমি লিখি না কেন ইন্ট মেইন এর উপরে লিখতে হয়। এখন আপনি ধরেন আপনি চাচ্ছেন না উপরে কিছু লিখতে, আপনি চাচ্ছেন ইন্ট মেইনটাই উপরে থাকুক, পরে ফাংশন লিখতে। কারণ অনেক সময় দেখা যায় কি, অনেক বেশি ফাংশন ইন্ট মেইনের উপরে থাকলে ইন্ট মেইনে বারবার আসতে অনেক স্ক্রল ডাউন করতে হয়, দ্যাটস কোয়াইট মানে পেইনফুল। তো আর বড় বড় ফাংশন থাকলে তো আরো বিরক্তিকর লাগে। তো আমরা এটা অনেকবার ফেস করছি। তো এই প্রবলেম সলভ করার উপায়টা কি? এই যে একটু আগে আমি বললাম যে এই ফাংশনের এই পার্টটাকে বলা হয় সিগনেচার পার্ট। আপনার জাস্ট কি করতে হবে, ভয়েড ফাঙ্ক বলে এখানে জাস্ট সিগনেচারটা লিখে ফেলবেন। সিগনেচার লেখা মানে জাস্ট রিটার্ন টাইপ লিখতে হয়, আর প্যারামিটার কিছু থাকলে সেটা লিখতে হয়, দিয়ে জাস্ট সেমিকোলন দিয়ে থাকবেন। এটার মানে কি, আপনি ভয়েড ফাংশন নামে একটা জিনিস ডিক্লেয়ার করে রাখছেন, সেটা পরবর্তীতে হয়তো এখানে ইমপ্লিমেন্ট করছেন, ঠিক আছে? তখন যদি আপনি মেইনের নিচে জিনিসপত্রগুলো লিখেন, তাহলে আর কোনো এরর দিবে না। আর একটা জিনিস কি, ধরেন আপনি এই যে এই ফাংশনটা কল করছেন, তো এই ফাংশনের ভিতরে ধরেন আপনি ফাঙ্ক টু নামে আরেকটা মেথড কল করে রাখছেন। এই ফাঙ্ক টু ও কিন্তু ও খুঁজবে কোথায়, এক্স্যাক্টলি মানে মেইন ফাংশনের উপরে খুঁজবে, ঠিক আছে? তো আপনি যখন ফাংশন থেকে ফাংশন টু কল করবেন, আর এইদিকে যদি আপনি ভয়েড ফাঙ্ক টু পরে দেন, সেক্ষেত্রেও আপনাকে মেবি এরর দিবে। এটা হচ্ছে আপনাকে উপরে ডিক্লেয়ার করে রাখতে হবে, মানে যেই ফাংশন থেকে আরেকটা ফাংশন কল দিবেন, মেক শিওর করবেন যে সবসময় যেন যেটা কল হচ্ছে সেটা উপরে থাকে, উপরে ডিক্লেয়ার করা থাকে। এরপরে আপনি ফাংশন টু কে যে কোনোখানে মানে এক্সপ্লেইন করে দিতে পারেন। আই মিন সিগনেচারটা আপনি এখানে ডিক্লেয়ার করে রাখলেন, এরপরে আপনি মেইনের পরে লিখবেন নাকি ফাংশনের পরে লিখবেন সবকিছু সেটা আপনার ব্যাপার। এইখানে গিয়ে আপনি হয়তো এলাবোরেটলি লিখলেন যে ফাংশন টু আসলে কি কাজ করে। বুঝতে পারছেন এই জিনিসটা? জি মিস। তো এই ফাংশন আসলে এর বেশি আর কিছু না, এগুলাই মোটামুটি। খালি একটু ওই যে অ্যারে নিয়ে ফাংশন নিয়ে কাজ করলে তখন পয়েন্টারের কনসেপ্ট আসে। পয়েন্টার বলতে যে স্টার দিতে হয়, স্টার দেওয়ার রিজন হচ্ছে আপনার ওই যে মেমোরি লোকেশনের একটা ঝামেলা আছে, ওটা আমরা পয়েন্টারে ক্লাস যেদিন করবো সেদিন আরো মানে ভালো মতো ক্লিয়ারলি জানবো। আর এমনিতে আপনাদের কোডে যদি এরকম লাগে পয়েন্টার, এবং আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় যে কেন স্টারটা ইউজ করা হচ্ছে, আমাকে দেখালে আই ক্যান এক্সপ্লেইন। এটা এখন স্ট্রাকচার আসতেছে, স্ট্রাকচারাল প্রোগ্রামিং যেটাকে আমরা বলি। তো স্ট্রাক্ট পয়েন্ট এই জিনিসটা আসলে খুবই ইউজফুল একটা জিনিস ইয়েতে, সি প্লাস প্লাসে। এটা দিয়ে আপনি পার্টিকুলার
ডেটা স্ট্রাকচার নিজের মতো করে তৈরি করতে পারবেন। মানে ধরেন আপনি একটা ডেটা স্ট্রাকচার রাখতে চান, ধরেন আমি আপনাকে যেমন এসটিএল এ কিছু প্রবলেম দিছিলাম যে একটা পেয়ারের মধ্যে 3টা নাম্বার করে দেখাও, তো সেক্ষেত্রে আমি কি করছিলাম, পেয়ারের ভিতর পেয়ার ডিক্লেয়ার করছি, তাই না? তো অত ঝামেলা না করে আমি ডিরেক্টলি স্ট্রাক্ট নামের একটা কিওয়ার্ড ইউজ করে ওরকম 3টা নাম্বার বলেন, 5টা নাম্বার, 5 রকমের 5টা ডেটা টাইপও যদি বলেন আমাকে কালেক্ট করতে, আমি সেটাও করতে পারবো জাস্ট ইউজিং দিস স্ট্রাক্ট কিওয়ার্ড। হাউ? আমি প্রথমে হচ্ছে স্ট্রাকচারটা বানাবো। এখানে আমি যেমন একটা পয়েন্ট নামের স্ট্রাকচার বানিয়েছি। পয়েন্টের কাজ হচ্ছে কোঅর্ডিনেটের ভ্যালু রাখা, মানে এক্স আর ওয়াই। এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা পয়েন্টের মধ্যে থাকবে, মানে একটা পয়েন্ট দুইটা করে ভ্যালু ক্যারি করে, একটা এক্স একটা ওয়াই, জাস্ট লাইক পেয়ার। পেয়ার ডট ফার্স্ট, পেয়ার ডট সেকেন্ড যেমন আছে, এই স্ট্রাক্ট পয়েন্টের কাজ হবে পয়েন্ট ডট এক্স এবং পয়েন্ট ডট ওয়াই নামের জিনিস থাকবে। তো এই স্ট্রাকচারটাকে ইউজ করে আমি ডেটা স্ট্রাকচার তৈরি করতে পারবো। যেমন 2 রকম ভাবে করা যেতে পারে, ক্রিয়েটিং অ্যান অ্যারে অফ স্ট্রাকচারস, দ্যাট মিনস অ্যারে অফ পয়েন্ট করতে চাইলাম, ধরেন প্রত্যেকটা অ্যারেতে 2টা করে ভ্যালু থাকবে এক্স ওয়াই, প্রত্যেকটা অ্যারের বক্সে 2টা করে ভ্যালু থাকবে এক্স ওয়াই এক্স ওয়াই, মানে পয়েন্ট টাইপের অ্যারে বানালাম। সেটা করতে পারি। সেটা করার জন্য প্রথমে স্ট্রাক্ট লিখে দিতে হবে কিওয়ার্ড। আর স্ট্রাক্ট না লিখলেও কিন্তু কাজ করে, পয়েন্ট তো অলরেডি আমি বলেই দিচ্ছি এটা স্ট্রাক্টের আন্ডারে আছে। তারপর পয়েন্ট হচ্ছে আপনার এই যে স্ট্রাকচারের নাম, আপনি যে কোনো কিছু দিতে পারবেন, আমি পয়েন্ট দিয়েছিলাম। আর তারপরে অ্যারের একটা নাম দিয়েছি র্যান্ডমলি, আপনিও যে কোনো নাম দিতে পারবেন। তারপর অ্যারে সাইজ, এটা আসলে কি হচ্ছে, 10 সাইজের পয়েন্ট টাইপের একটা অ্যারে বানাচ্ছে। মানে হচ্ছে এখানে লিখতে দেয় না, মানে হচ্ছে আপনার জাস্ট প্রত্যেকটা বক্সে 2টা করে ভালো থাকবে, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তো এটা গেল অ্যারের ক্ষেত্রে। আর আপনি যদি চান যে শুধু মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছেন, যে ভেরিয়েবলের পি ডট এক্স এ থাকবে একটা ভ্যালু, পি ডট ওয়াই এ থাকবে আরেকটা ভ্যালু, সেটা করার জন্য জাস্ট স্ট্যাক পয়েন্ট পি, নর্মালি ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করেন সেটাই, জাস্ট ভেরিয়েবল টাইপের সময় পয়েন্টের নাম দিতে হবে। দ্যাটস দ্য ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। তো অ্যাক্সেস অ্যারে মেম্বার্স, এই যে অ্যাক্সেস অ্যারে মেম্বার্স বলতে অ্যারে 0 নম্বর বক্সে কিন্তু এখন 2টা ভ্যালু এক্স আছে ওয়াই আছে, সো অ্যারে 0 ডট এক্স ইকুয়াল 10, অ্যারে 0 ডট ওয়াই ইকুয়াল 20 বললে অ্যাকচুয়ালি ও বোঝাচ্ছে আপনার অ্যারে 0 নম্বর ইন্ডেক্সে 2টা ভ্যালু 10 এবং 20। আবার অ্যাক্সেসিং মেম্বার অফ পয়েন্ট পি, সো এটাও আমি লিখতে চাই যে পি পয়েন্ট তো এখানে ডিক্লেয়ার করছি, পি ডট এক্স পি ডট ওয়াই দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো মিস পিটা কি আসলে বুঝি নাই পিটা। আচ্ছা আমি একটু, আমার হচ্ছে এক্সট্রাক্ট নামে আমি ডেটা স্ট্রাকচার তৈরি করতে পারি। ওকে, সো এক্সট্রাক্ট পয়েন্ট নামে আমি ধরনের একটা স্ট্রাকচার তৈরি করছি। আর এটার ফরম্যাটিং কিন্তু এরকম, মানে একটা ওই যে সেমিকোলন দিতে হয়, খেয়াল করছেন কি? এই স্ট্রাক্ট বা ক্লাস জাভা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে শেষ করার সময় যে সেমিকোলন দিতে হয়, এটা ভুল করলে কিন্তু এরর দিবে। সো এইভাবে আমি স্ট্রাক্টটাকে মানে ডিফাইন করলাম। পয়েন্টের ভিতরে ধরেন আপনি ইন্ট এক্স কমা ওয়াইও রাখতেছেন, ধরেন আমি এবার এক্স আর ওয়াই না, আমি জেডও রাখতে চাই, 3টা কোঅর্ডিনেটের ভ্যালু আমার পয়েন্টের মধ্যে সেভ করে রাখলাম। তো এটা হচ্ছে আমার স্ট্রাক্টের বেসিক মানে স্ট্রাকচার। তো এরপরে যদি আমি এইভাবে বলি যে পয়েন্ট পি, ইন্ট মেইনের মধ্যে ধরেন পয়েন্ট পি, এভাবে একটা কিছু ডিক্লেয়ার করলাম। তো আমি যদি একটা চিন্তা করেন, যদি আমি লিখি ইন্ট পি, এটার মানে কি হয়, মানে হচ্ছে পি হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাই না? এরকম পয়েন্ট পি যখন আমি লিখতেছি, এটা মানে হচ্ছে পি হচ্ছে একটা পয়েন্ট টাইপের ভেরিয়েবল, যার পি ডট এক্স নামে একটা জিনিস আছে, পি ডট ওয়াই নামে একটা জিনিস থাকবে, পি ডট জেড নামে একটা জিনিস থাকবে, বিকজ পয়েন্ট নামের যে স্ট্রাকচার আছে তার ভিতরে 3টা ভ্যালু থাকে এক্স ওয়াই এবং জেড, ওইটাই হচ্ছে পি আর কি, পয়েন্টের একটা ভেরিয়েবল। বুঝলাম, ওটা হচ্ছে মানে ক্লাস টাইপের, আর এটা হচ্ছে অবজেক্ট বানাইছে ক্লাসে। সর্ট অফ, মানে এটা ক্লাস না, কিন্তু এটা হচ্ছে স্ট্রাকচার বলে, জি মিস, ক্লাস মানে আলাদা। জাভার জাভার সাথে একটু কম্পারিজন করলাম। হ্যাঁ হ্যাঁ, পাইথনে কিন্তু ক্লাস আলাদা, দ্যাটস আমি বারবার ক্লাসটা বলতেছি না, বিকজ এটা আমি যদি ক্লাস বলি পরে গিয়ে ওইটা ক্লাস যখন শেখাবো আমি হ্যাঁ। তারপরে ধরেন আমরা অ্যারে যদি ডিক্লেয়ার করি, এরকম করে তো আমরা অ্যারে ডিক্লেয়ার করি, তাই না? তো পয়েন্ট টাইপে যদি ইন্ট টাইপের অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে কি হয়, বক্স গুলোতে ইন্টিজার নাম্বার থাকে। স্ট্রিং টাইপের ডিক্লেয়ার করলে বক্স গুলোতে স্ট্রিং নাম্বার থাকে, স্ট্রিং থাকে। আর যদি আমি পয়েন্ট টাইপের অ্যারে ডিক্লেয়ার করি, এখানে যেটা থাকবে প্রত্যেকটা বক্সে এক্স ওয়াই জেড নামের 3টা ভ্যালু থাকবে, এক্স ওয়াই জেড এরকম করে থাকবে। আবার ধরেন আমি কিন্তু চাইলে পয়েন্ট, যেহেতু আমাকে এই ইন্ডিপেন্ডেন্সটা দিছে, ধরেন আমি এক্স ওয়াই জেড রাখছি, আবার সরি স্ট্রিং কিন্তু ছোট হাতের হয়, ইয়াতে জাভাতে বড় হাতের দিতে তো অভ্যাস হয়েছে।
ধরেন XYZ, এটা বললাম স্ট্রিং W ও থাকে ওখানে, তখন কি হবে, আমার অ্যারের মধ্যে 3টা ইন্টিজার এবং একটা স্ট্রিং ও থাকে, 3টা ইন্টিজার একটা স্ট্রিং, এভাবে আমার প্রত্যেকটা অ্যারেতেই 4টা করে ভ্যালু থাকবে। সো দিস ইজ হাউ আমি কিন্তু মাল্টিপল ডেটা টাইপের জিনিসপত্র একটা এর মধ্যে রাখতে পারি, সেভ করতে পারি। দিস ইজ ওয়াই এটা কিন্তু খুব বেশি মানে হাইলি অ্যাপ্লিকেশন থাকে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বললাম আমি কয়েক টাইপের ডেটা টাইপ দিব, সবগুলো একটা অ্যারের মধ্যে সেভ করে দেখাও, সেক্ষেত্রে আপনাকে স্ট্রাক্ট পয়েন্ট ইউজ করে স্ট্রাকচারাল প্রোগ্রামিংটা দেখাতে হবে। ক্লিয়ার? এটার ক্ষেত্রে তখন কিন্তু ডাব্লিউ হবে। ওকে, তারপরে এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে রাইট ফাংশনাল প্রোগ্রাম, এটার কথা আমি বলছি যে ফাংশনাল প্রোগ্রাম যদি আমি বলে দেই একদম এক্সপ্লিসিটলি, আপনাকে অবশ্যই ফাংশন ইউজ করে কাজটা করতে হবে, আদারওয়াইজ এটাতে কিন্তু নাম্বার ডিডাক্ট হবে। তো ফাংশনাল প্রোগ্রাম বলে দিলেই যে সামের একটা ফাংশন দেখিয়ে দেওয়া হয়েছে যে এক্স আর ওয়াই প্যারামিটার নিয়ে রিটার্ন এক্স প্লাস ওয়াই করে। তো এখন আপনি রিটার্ন করবেন নাকি ভয়েড বানায় ওখানেই প্রিন্ট করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অথবা আমি যদি এতটুকু লিখে দিই যে আমার মেইন ফাংশনটা এরকম দেখতে হবে, তখন আপনার এটা দেখে বুঝতে হবে যে আপনার ফাংশনটা রিটার্ন করবে নাকি ভয়েড হবে। কিভাবে বুঝবো? তো একটা ফাংশন রিটার্ন করে নাকি ভয়েড হয়, এটা এই যে এই ফাংশনটা কলিং দেখে বোঝা যায়। যদি আমি একটা ইন্ট নাম ওয়ান ইকুয়াল সাম 8,5 বলছি, তাই না? সাম 8,5 হচ্ছে একটা ফাংশন। তো এটার আগে একটা ইকুয়াল সাইন দিয়ে দিছি, দ্যাট মিনস আমি এক্সপেক্ট করতেছি এই সাম ফাংশনটা কল করার জন্য কোনো একটা ভ্যালু আসবে, যে ভ্যালুটা আমি নাম ওয়ানে সেভ করবো, তাই তো? তো তার মানে অবভিয়াসলি একে রিটার্ন করতেই হবে, না হলে তো আমাকে কিছু রিটার্নই করবে না। আমার মাই ভ্যালু মাই নামে ওয়ানে আমি কি সেভ করবো? তো এরর আসবে, তাই না? আর যদি শুধু সাম 8,5 কল করতাম কোনো কিছু এক্সপেক্ট না করে, মানে ইকুয়াল সাইন নাই অথবা প্রিন্টের ভিতরে আমি ফাংশনকে কল করে নাই, এভাবে শুধুমাত্র যদি সাম 8,5 কল করতাম, দ্যাট মিনস অবভিয়াসলি এই সাম কোনো কিছু রিটার্ন করে না, এটা হচ্ছে ভয়েড টাইপের ফাংশন। তো ওর ভিতরেই যা কাজ করার করে ফেলতে হবে। আর আমি যদি এরকম লিখি যে সি আউট সাম 8,5, সেক্ষেত্রেও কিন্তু আমি ধরতেছি যে সি আউট তো একটা মেথড, ওদের বিল্ট ইন মেথড, যেখানে আমি সাম কল করে 8,5 এর যোগফলটা প্রিন্ট করতে চাচ্ছি। সাম 8,5 যদি আমাকে কিছু রিটার্ন না করে, আমি প্রিন্ট করব কি? ওখানে যদি ও প্রিন্ট করে দেয়, সেটা কিন্তু আমার এই সি আউট এর জন্য মানে কোনো রিটার্ন ভ্যালু আসবে না, তখন আমাকে এরর দিবে যে সাম তো রিটার্নই করে না, তুমি আবার কি প্রিন্ট করতে চাও। তো প্রিন্টের ভিতরে যদি একটা ফাংশন থাকে অথবা যদি ইকুয়াল এর পরে একটা ফাংশন থাকে, আমার বুঝতে হবে ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে কোনো একটা আছে, ভয়েড ছাড়া যে কোনো রিটার্ন টাইপ আছে। আর যদি দেখি শুধু ফাংশনটা কল হয়েছে, আমার বুঝতে হবে ওর রিটার্ন টাইপ আসলে নাই, ভয়েড। তো ফাংশন এবং স্ট্রাকচার নিয়ে কোনো কোয়েশ্চেন? এখানে একটা কুইজ আছে, দেখেন, চেষ্টা করেন, না পারলে তখন এতে বললেই হবে, ডিসকর্ডে নক করলে, অথবা কালকেও ল্যাব আছে, ল্যাবের সময় জিজ্ঞেস করলেও হেল্প করবো। আচ্ছা, তো জাভা ফার্স্ট আইও, যেটা অনেকেই আছেন এখানে এখনো জাভার মায়া ত্যাগ করতে পারেন নাই, এবং জাভা কেন মানা করা হয়, জাভা আসলে দিস ইজ নট লাইক যে জাভায় আপনি কোড করলে কোনো প্রবলেম সলভ করতে পারবেন না, অবভিয়াসলি তার একটা সলিউশন আছে। বাট নর্মালি দেখা যায় কি বাংলাদেশে কিছু কিছু কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয় অন সাইটে, সেখানে সেখানে হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্লাস প্লাসকেই প্রাধান্য দেওয়া হয়। জাভা, পাইথন এদের যেহেতু টাইমটা অনেক বেশি লাগে যে কোনো প্রবলেম সলভ করার জন্য, এই টাইম কমপ্লেক্সিটিটা আপনার ইয়ে করা হয় না, কনসিডার করা হয় না। ওরা দেখা যায় যে একদম পয়েন্ট সামথিং এর ডিফারেন্সের কারণে আপনার জাভা প্রোগ্রামটা অ্যাকসেপ্ট করতেছে না, বাট সেম কোড করছেন আপনি সি প্লাস প্লাসে, সেটা অ্যাকসেপ্ট করতেছে। তো এরকম মানে মর্মান্তিক ঘটনা খুবই অহরহ ঘটে প্রোগ্রামিং কন্টেস্ট ক্ষেত্রে, এই জন্যই আসলে সি প্লাস প্লাসকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় টু ডু প্রোগ্রামিং কন্টেস্ট। বাট জাভার একটা ট্রিক আছে, যেখানে জাভা এই যে স্লো টাইমিংটা নেয়, যে এটা একটু হলেও কমানো পসিবল। তো স্ক্যানার আসলে জাভার সবচেয়ে বড় শত্রু। স্ক্যানার আমরা যে ইউজ করি, এটা আমরা মেনলি কি জন্য করি? ইনপুট আউটপুট নেওয়ার জন্য। আর প্রোগ্রামিং কন্টেস্টের জন্য ইনপুট আউটপুট তো মাস্ট।
সো স্ক্যানার যদি আপনি ইউজ করে ইনপুট আউটপুট নেন, আপনার প্রোগ্রামটা আসলে অনেক বেশি স্লো কাজ করে। ওইটা মানে স্ক্যানার বেশ টাইম কনজিউমিং একটা মেথড। তো এটার বদলে আপনি বাফার রিডার ইউজ করতে পারেন। বাট বাফার রিডারের ক্ষেত্রে আপনার মানে ভিতরে কোডিং করার সময় বেশ কিছু জিনিস লিখতে হয়, যেটার জন্য এটা আসলে রিকমেন্ডেড হয় না মোস্ট অফ দ্য টাইম, বাট স্টিল ইউ ক্যান ইউজ দিস ওয়ান। এটা কিন্তু যথেষ্ট ফাস্টার রাদার দ্যান স্ক্যানার। তো কিভাবে বাফার রিডার কোডটা লিখতে হয়, ইনস্টেড অফ রাইটিং লাইক স্ক্যানার এসসি ইকুয়াল নিউ স্ক্যানার নিউ, তারপর এখানে সিস্টেম ডট ইন না লিখে এখানে লেখা যায় যে বাফার রিডার প্রথমে হচ্ছে এই যে জাভা ডট আইও ডট স্টার, এটা প্রথমে ইম্পোর্ট করতে হয়, না হলে কাজ করে না। এটা ইম্পোর্ট করার পরে এবং এখানে থ্রোজ আইও এক্সেপশন দিয়ে দিতে হয়। এটা হচ্ছে মেইনলি ওই যে ট্রাই ক্যাচ এক্সেপশনটা আশা করি পড়েছেন, একটু হলো আইডিয়া আছে। মানে যদি কোনো অনেক সময় দেখা যায় যে বাফার রিডার হচ্ছে এমটি ফাইল এরর দিতে পারে। ফাইল নিয়ে যদি আপনি বাফার রিডারে কাজ করেন, তো ফাইলের কোনো ভ্যালু ট্যালু না থাকলে তখন এক্সেপশন দিতে পারে ইনপুট আউটপুট। ওই এক্সেপশনটা যাতে কোনো ট্রাবল মেক না করতে পারে, এই জন্য থ্রোজ আইও এক্সেপশনটা টু বি সেফ লিখে ফেলতে হয়, না হলে কিন্তু এররও দেয়। তারপরে বাফার রিডার মানে যদি আপনি বাফার রিডারকে ইনিশিয়ালাইজ করতে চান, লিখতে হবে হচ্ছে স্ক্যানারের বদলে এখানে লিখতে হবে বাফার রিডার। তারপরে যে কোনো নাম দিতে পারবেন, এখানে বিআর আমি লিখছি বা বাফার রিডারের সাথে ম্যাচ করে আপনি এখানে রহিম, করিম, চাচা, হানিফ যা ইচ্ছা তাই লিখেন, কোনো সমস্যা নেই। তারপরে ইকুয়াল নিউ বাফার রিডার এবং ব্র্যাকেটের ভিতরে নিউ ইনপুট স্ট্রিম রিডার সিস্টেম ইন, এই জিনিসটা লিখতে হবে। এটা মুখস্থ করার কিছু নাই। আমরা মানে আগেও অনেকবার বলছি, আমাদের একটা খাতা থাকে, সেই খাতা দেখে দেখে আমরা সবসময় কোড করি। তো এরকম স্ট্রাকচার গুলো আপনি খাতায় লিখে নিয়ে যেতে পারেন পরীক্ষার হলে, কন্টেস্টের হলে, সো দ্যাট ইউ ক্যান রিউজ দিস থিং। তারপরে স্ট্রিং টোকেনাইজার ইউজ করলে আপনার হচ্ছে আপনি যখন ইনপুট দিবেন, তো ইনপুটটা নর্মালি ওরা একটা লাইনেই ইনপুট নিয়ে নেয়, ফুল লাইনটাই ইনপুট হিসেবে নেয়। তো সেটাকে তো আপনার আবার স্প্লিট করতে হবে, তাই না? স্প্লিট করার জন্য জাভা স্প্লিট মেথড আছে, অথবা আপনি স্ট্রিং টোকেনাইজার ইউজ করতে পারেন। এই স্ট্রিং টোকেনাইজার স্ট্রিকল নিউ স্ট্রিং টোকেনাইজার বিআর ডট রিড লাইন, এটা মানে হচ্ছে বাফার রিডার দিয়ে লাইনটাকে তুমি রিড করো, রিড করার পরে স্ট্রিং টোকেনাইজার দিয়ে সেটাকে স্প্লিট করে দাও। এগুলো ফাস্টার, স্প্লিট মেথডের চেয়ে, পার্সের মেথডের চেয়ে স্ট্রিং টোকেনাইজার, বাফার রিডার, দিজ আর ফাস্টার মেথডস। তো আমি যদি ধরেন দুইটা নাম্বার একটা লাইনে যদি দিয়ে থাকি এন এন্ড কে, ওইটাকে ওরা দেখিয়েছে কিভাবে আমি নেক্সট মানে স্ট্রিং টোকেনাইজার এবং পার্স মানে বাফার রিডার ইউজ করে ইয়ে করতে পারি, কি বলে, স্প্লিট করে ফেলতে পারি। তো যেটা হয়েছে পাইথনে, যেরকম আপনারা হয়তো জানেন, পাইথন কিন্তু ইনপুট কখনো অন্য ডেটা টাইপ নিতে পারে না, ও অলওয়েজ সব ইনপুটকে স্ট্রিং হিসেবে ইয়ে করে, কনসিডার করে, তারপরে ওই স্ট্রিং দিয়ে আর কি সব কাজ করে। তো আপনার এই ক্ষেত্রেও ওরা বিআর ডট রিড লাইন যখন আপনি লিখতেছেন, বিআর ডট রিড লাইন যখন আপনি লিখতেছেন, ও হচ্ছে ফুল লাইনটাকে স্ট্রিং ধরে নেয়, তারপর স্ট্রিং টোকেনাইজার দিয়ে ওটাকে স্প্লিট করে। তো স্প্লিট করলেই তো খালি হবে না, যদি আপনাকে আমি বললাম যে 10 স্পেস 20 এরকম করে যদি আমি আপনাকে একটা নাম্বার মানে লাইন দেই, ও কি করবে, 10 কে প্রথমে হচ্ছে ইয়ে করবে, স্ট্রিং হিসেবে স্ট্রিং টোকেনাইজারে রাখবে, তারপর 20 কেও স্ট্রিং টোকেনাইজারে একটাতে রাখবে। কিন্তু এগুলো যে স্ট্রিং নাকি ইন্টিজার, সেটাকে আমার তো আবার কনভার্ট করে দেখাইতে হবে। তো যেহেতু আমি ইন্টিজার কনভার্সনটা দেখানোর চেষ্টা করেছি, এই জন্য এখানে আবার ইন্টিজার ডট পার্সেন্ট নামের একটা মেথড কল করে এই স্ট্রিংটাকে ইন্টে কনভার্ট করে তারপরে এন এর মধ্যে সেভ করতে হচ্ছে। তো ইন্টিজার ডট পার্সেন্ট কেন ইউজ করতেছি, বিকজ এগুলো সব অবজেক্ট, তো অবজেক্টকে ডিরেক্টলি আমি ইন্ট ব্র্যাকেটে দিয়ে যে পার্স করি নর্মাল পার্সিং, সেটা দিয়ে অলওয়েজ কাজ করে না। মাঝে মাঝে কিছু কিছু কম্পাইলারে এই প্রবলেমটা হয়, যেমন জেডিকে 7 এ কাজ করে, জেডিকে 8 এ গিয়ে কাজ করে না। তো এই প্রবলেমটা যদি ক্রিয়েট না হয়, দ্যাটস ওয়াই টু বি সেফ ইন্টিজার ডট পার্সেন্ট মেথড আছে, সেটা দিয়ে একটা স্ট্রিংকে ইন্টিজারে পার্স করা যায়, সেটা করতে পারি। তারপরে জাস্ট কাউন্ট ইকুয়াল 0, এন্ড ভিতরে আমি ধরেন আরো কিছু নাম্বার নিচ্ছি, জাস্ট লাইক এন 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 আর কে নেওয়ার পরে আমি ধরেন ভিতরে আরো কিছু নাম্বার নিচ্ছি এবং সেই নাম্বারগুলো প্রিন্ট করতে যাচ্ছি। সেটার ক্ষেত্রে নাম্বারটা তো আমি স্ট্রিং এ নিব, সো বিআর ডট রিড লাইন প্রথমে নিলাম, নেওয়ার পরে ওই স্ট্রিংটাকে
ইন্টিজারে কনভার্ট করবো, সো ইন্টিজার ডট পার্স ইন্টে কনভার্ট করে এক্স এ পাঠালাম। যদি ডাবলে কনভার্ট করতে হতো তাহলে এই যে ডাবল ডট পার্স ডাবল দিত। আর যদি স্ট্রিং এ থাকতে চাইতাম তাহলে আমার আর ইন্টিজার ডট পার্স ইন্ট জিনিসটা দরকারই পড়তো না, সরাসরি বিআর ডট রিড লাইনে আমি এক্স এর মধ্যে নিতে পারতাম এবং পরবর্তীতে প্রিন্ট এক্স করে দিতে পারতাম। ইট ডিপেন্ডস আপনি কিভাবে এই ইনপুট গুলো নিয়ে কাজ করবেন সেটার উপর। তো এইটাও আসলে বেশ লিখতে হয়, তাই না? দেখেন আপনার প্রথমে কি বলবো, বাফার রিডার ডিক্লেয়ার করাটাও একটা বিশাল বড় জিনিস। তারপরে টোকেনাইজার ইউজ করতে হয়, ইন্টিজার ডট পার্স ইন্ট, হিউজ হিউজ প্রেসার, তাই না? এখন ডাবলের জন্য আবার পার্স ডাবল করতে হবে, সবকিছুর জন্য আলাদা আলাদা করে পার্স করতে হবে, কোয়াইট পেইনফুল। তো এই পেইন থেকে বাঁচার জন্য আমাদেরকে আরেকটা জিনিস শেখায়, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফার্স্ট রিডার ক্লাস। তো এটা দিয়ে কি হয়, এটা হচ্ছে আমি স্ক্যানার ক্লাসটা যে ইউজ করতাম এতদিন, সেই ক্লাসটাকে আমি নিজে লিখবো। লিখবো কিভাবে? বাফার রিডার আর স্ট্রিং টোকেনাইজার ইউজ করে। এমন ভাবে লিখবো যে আমি শুধুমাত্র ওই মেথডটা কপি করে যদি রেখে দিই আমার প্রত্যেকটা কোডে, পরবর্তীতে ভিতরের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের ভিতরে আমার যে কোডটা দরকার হবে সেটাতে আমার আর কোনো ট্রাভেল সহ্য করতে হবে না, এত ভেজাল আমার লিখতে হবে না। তো কিভাবে করে দেখি তাহলে। কোডটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, কোয়াইট, মানে এটা আপনার মুখস্থ করার কোনো দরকারও নাই, এটা জাস্ট কপি পেস্ট করে রেখে দিলে আপনার ইজি, আপনি জাস্ট রিউজ করতে পারবেন জিনিসটাকে। তো এটাকে আমি zoom করে, আচ্ছা দেখতে তো পাচ্ছি রাইট লেখাগুলো? আহ, এটা দেখা যাচ্ছে তো রাইট? জি মিস। সো এটা যেটা করতেছে প্রথমে হচ্ছে ওই যে ক্লাস মেইনের ভিতরে একটা মেথড কল, মানে মেথড এখানে ডিক্লেয়ার করছে, এটা হচ্ছে আপনার ফুল মেথডটা। আর এটা হচ্ছে আপনার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশনটা। এটার মধ্যে আপনি জাস্ট দেখেন ফার্স্ট রিডার এস দিয়ে, ওই যে ফার্স্ট রিডার হচ্ছে ক্লাস, সরি মেথড, এই মেথডের জন্য একটা অবজেক্ট তৈরি করলেন, জাস্ট লাইক স্ক্যানার এস ইকুয়াল নিউ স্ক্যানার লিখেন সেরকম ফার্স্ট রিডার এস ইকুয়াল নিউ ফার্স্ট রিডার লিখতেন। লেখার পরে একদম স্ক্যানার যেভাবে ইউজ করেন, এস ডট নেক্সট ইন্ট হলে হচ্ছে ইন্টিজার নাম্বার দেয়, নেক্সট ডাবল হলে ডাবল নাম্বার সেভ হয়, এইভাবে এক্সাক্ট সেম ওয়েতে আপনি মানে ভিতরের কাজগুলো করতে পারবেন, কোনোই ডিফারেন্স আসবে না এবং এটা হবে অনেক অনেক ফাস্টার। তো এই ফাস্ট রিডার ক্লাসটা আসলে কিভাবে তৈরি করছে আমি একটু ওভারভিউ দিয়েছি, এটা কিন্তু আপনার মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট হচ্ছে আপনি নোট করে রাখলেই হবে। তো ইনিশিয়ালি হচ্ছে ফার্স্ট রিডার স্ট্যাটিক ক্লাস, মানে ক্লাসের ভিতরে ক্লাস ডিক্লেয়ার করা যায়, এটাকে বলা হয় ইনার ক্লাস। তারপরে ও বাফার রিডার এবং স্ট্রিং টোকেনাইজার যেহেতু ফাস্টার, ওদের দুজনকে ইউজ করে একটা স্ক্যানার ক্লাসের মতো এক্সাক্ট সেম ক্লাস নিজেরা তৈরি করছে। কিভাবে তৈরি করছে? এই যে বিআর ইকুয়াল নিউ বাফার রিডার, দেখেন এই যে আমরা একটু আগে যে দেখলাম বাফার রিডারের ভিতরে নিউ বাফার রিডার নিউ ইনপুট স্ট্রিং এত কিছু লিখতে হয়েছিল, সেই জিনিসটা আমি এই যে ক্লাসের ভিতর লিখে ফেললাম। লেখার পরে আমি জাস্ট কি করব, বিআর এর ভ্যালু গুলো চেক করে করে সেই অনুযায়ী মেথড বানাবো। যেমন স্ট্রিং আমার হচ্ছে নেক্সট, যখন আমি এসসি ডট নেক্সট লিখি ও কি করে আমাকে স্ট্রিং ভ্যালু মানে ইনপুট নিয়ে সেটা আমাকে দেয়, তাই না? আবার যদি নেক্সট ইন্ট লিখি ও আমাকে ইন্ট ভ্যালু দেয়, যদি নেক্সট লং লিখি লং ভ্যালু দেয়, ডাবল লিখি ডাবল। তো প্রত্যেকটা ডেটা টাইপের জন্য ও এরকম করে একটা করে ফাংশন লিখছে, নেক্সট ইন্ট, নেক্সট ডাবল, নেক্সট লং, নেক্সট লাইন, শুধু নেক্সট। তো যে যেটা রিটার্ন করে সেটা আবার টাইপটা লিখে দিচ্ছে, যে নেক্সট এর জন্য রিটার্ন করবে স্ট্রিং, নেক্সট লাইনের জন্য রিটার্ন করবে স্ট্রিং, নেক্সট ডাবলের জন্য রিটার্ন করবে ডাবল, এরকম। ভিতরে যেটা করছে সেটা হচ্ছে ও স্ট্রিং টোকেনাইজার দিয়ে যেই ইনপুটটা নেওয়া হয় সেই ইনপুটটাকে টোকেনাইজ করছে, করার পরে যদি সেটা স্ট্রিং টাইপের হয় স্ট্রিং টাইপটা রিটার্ন করে দিছে, যদি সেটা ইন্টিজার টাইপের হয় তাহলে এই যে ইন্টিজার ডট পার্স ইন্ট দিয়ে সেটাকে কনভার্ট করে পাঠিয়ে দিছে। আবার যদি লং টাইপের হয় তখন লং ডট পার্স লং দিয়ে কনভার্ট করে দিছে, ডাবল টাইপের হলে ডাবল ডট পার্স ডাবল দিয়ে কনভার্ট করে দিছে। দিস ইজ হাউ ওরা স্ট্রিং টোকেনাইজার বাফার রিডারের সব বাজে বাজে কাজগুলো এর ভিতরে করে ফেলছে এবং এই ফাংশনটা ইউজ করে করে এই জিনিসগুলো কাজ করতেছে। দেখেন দেখেন ফাংশনাল প্রোগ্রামিং কত বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি ফাংশনাল প্রোগ্রামিংটা না করতে পারেন, এভাবে ফাংশন লিখতে না পারেন, আপনার কিন্তু এই কোডটা 50 বার লিখতে হইতো, বারবার যতবার ইনপুট দিচ্ছেন ততবার লিখতে হতো, তাই না? এই জন্যই আসলে ফাংশনটা ইম্পর্টেন্ট। মানে আমাদের দেখেছিলাম, আমি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে স্টুডেন্টসরা ফাংশনাল কোড করতেই চায় না, বলে হোয়াই ডু ইউ নিড দ্যাট। বাট এই যে এই জিনিসগুলো দেখলে আসলে চোখের সামনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা,
যে কেন আসলে দরকার ফাংশনের। এই জিনিস বারবার লেখা আসলে পেইনফুল হয়ে যেত না আমাদের জন্য? জি মিস। আর একটা জিনিস খেয়াল করছেন, এই যে প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যে আমরা ইউজ করি, যখন আপনি সিস্টেম ডট ডট প্রিন্টএলএন একটা মানে নাম্বার দিয়ে দেন প্যারামিটার ভিতরে, এই প্রিন্টএলএন তো একটা আসলে মেথড, তাই না? তো একবার আপনি প্যারামিটারের ভিতরে নাম্বার ভেরিয়েবল দেন, একবার স্ট্রিং দেন, একবার লং দেন, ডাবল দেন, অনেক কিছু দেন, তাই না? প্রত্যেকটার জন্যই কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কাজ করে। তো এটা কি মাথায় কখনো আসছে যে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার নিয়েও একই মেথড কিভাবে এত কাজ করে ফেলতেছে? এটা আসলে কোন কনসেপ্টটা ফলো করে কাজটা করে? আসলে মাথায় এখন পর্যন্ত? আচ্ছা, এটা কেন করে, কিভাবে কাজ করে বলুন তো? কোন 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 কনসেপ্ট কি ইউজ করে নাকি এমনি এমনি হয়ে যায়? মিস, আরেকবার বলবেন যে কিসের মানে কথা? আমি যেটা কোশ্চেন করছি সেটা হচ্ছে ধরুন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে আমি 12 দিলেও 12 প্রিন্ট করে। তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে যদি আমি একটা ভেরিয়েবল দেই সেই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে। তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে যদি আমি একটা স্ট্রিং দেই সেই স্ট্রিং ভ্যালুটা প্রিন্ট করে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আসলে একটা একটা মেথড। তো এই মেথডটাতে আমি যা দিচ্ছি ও সেটাই অ্যাকসেপ্ট করে সেটাই প্রিন্ট করতেছে। হাউ দিস ইজ পসিবল? মিস, জাভার ইন্টারনাল মেথড এগুলা, মানে হ্যাঁ, সেম মেথড কল করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার দিয়ে কাজ করতে পারতেছি। এটা কি কোনো আমাদের জানা কনসেপ্টের আন্ডারে পড়ে? মিস ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। দেখেন, প্রিন্ট, প্রত্যেকটা প্রিন্ট এলান হচ্ছে একটা করে মানে মেথডের নেম এবং প্রত্যেকটারই কাজ প্রিন্ট করে দেয়া, কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটারকে ও হ্যান্ডেল করতে পারে, কারণ ও হচ্ছে মেথড ওভারলোডিংটা ওর বিল্ট ইন ফাংশনের মধ্যে আসলে সেভ করা আছে। তো এই জিনিসগুলো দেখলে আসলে আরো ভালো মতো বোঝা যায় যে কনসেপ্ট গুলো আসলে কোত্থেকে আসে, মেথড ওভারলোডিং, তারপরে ওভাররাইডিং, আরো অনেক কিছু। মানে জাস্ট একটু চেষ্টা করবেন রিয়েল লাইফ বা যেগুলো নিয়ে আমরা রেগুলার কাজ করতেছি তার সাথে একটু কম্পেয়ার করে করে কাজ করার জন্য আমাদের helpful করে। মিস, আমরা যদি মেথড ওভারলোডিং যদি মানে ধরেন কথার কথা 50টা প্যারামিটার নিয়ে করতে চাই, তো সেটা প্রিলোডেড হ্যাঁ, করে রাখার জন্য তো কি মানে অনেক, যেরকম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা যে কোনো প্যারামিটার নিচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আমাদের যদি বানাইতে হয় তাহলে ওই ক্ষেত্রে মানে কোনো ওয়ে আছে কি বা মানে? হ্যাঁ, এই সিস্টেম আপডেট প্রিন্টএলএন এর কিন্তু র কোড পাওয়া যায়। আচ্ছা। ওই র কোডেই আপনি দেখতে পারবেন আর কি কিভাবে ভিতরের জিনিসগুলো হয়েছে। আমার কাছে ছিল ফাইলটা, এই মুহূর্তে আমার কাছে নাই। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ম্যানেজ, মানে এই র ফাইলটা আমার কাছে যখন 111 দেখাতাম তখন ছিল। তো আমাকে একবার মনে করে দিলাম, আই ক্যান প্রোভাইড দ্য ফাইল অ্যাজ ওয়েল, দেখে নিতে পারবেন। মানে মজার জিনিসটা, ভিতরের ওকে কোডিং মিস। টোডিং গুলো দেখে তখন দেখবেন যে অনেক কনসেপ্ট ম্যাচ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে। তো এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে মানে বেসিক কিছু লার্নিং, মানে এগুলো হচ্ছে কি বলবো, নাইস টু লার্ন। গুগল যদি ইন্টারভিউ কখনো দিতে যান বা গুগল ইন্টারভিউ নিয়ে যদি পড়াশোনা করে থাকেন কখনো, ইন্টারভিউ কোয়েশ্চেন ওখানে দেখবেন এরকম ছোট ছোট জিনিস অনেক আস্ক করে। এবং লাইক সবাই এই জিনিসগুলো সম্পর্কে জানে না, যারা কন্টেস্ট টন্টেস্ট করে ওরাই আসলে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে, বিকজ অন্য কারো আসলে এত ফাস্ট প্রোগ্রামিং নিয়ে মাথা ঘামানোর দরকার পড়ে না। তো সবার আগে আমার যেটা সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে আমি 2 নম্বর সোয়াপিং নিয়ে আমি সব ক্লাস সবখানে এই জিনিসটা নিয়ে ডিসকাস করি। তো সোয়াপিং এর ব্যাপারটা যদি আমি আসি, আমরা ছোটবেলায় প্রথম যখন সোয়াপিং শিখছি, সোয়াপিং মানে হচ্ছে কি, আমি যদি A=5 হয় আর B=6 হয়, আমি চাই A এর ভ্যালু B তে যাক, B এর ভ্যালু A তে আসুক। তার মানে আমি চাই A এর ভ্যালু 6 হয়ে যাক, B এর ভ্যালু 5 হয়ে যাক। আমি যদি নর্মাল ছোটবেলার কোডিং এর কথা চিন্তা করি, আমি কি করছিলাম, টেম্পের ভিতরে প্রথমে A এর ভ্যালুটা রাখি, তারপরে কি A=B করে দেই এবং B=টেম্প করে দিই। তাহলে কি হবে, টেম্পের ভিতরে A রাখা মানে টেম্পের ভিতরে এখন 5 আছে, A এর মধ্যে 6 রেখে দিলাম এবং B এর মধ্যে 5 এর ভ্যালুটা সেট করে রাখলাম, তাই না? তো ইজিলি একটা টেম্পোরারি মেমোরি ইউজ করে কিন্তু আমি 2টা নম্বরকে সোয়াপ করতে পারি, তাই তো? জি মিস। হোয়াট জি ইফ মিস। আমি আপনাকে বললাম যে কোনো টেম্পোরারি ভ্যালু ইউজ করা যাবে না, এমনি সলভ করে দেখেন।
টেম্পোরারি ছাড়াই এ আর বি কে সোয়াপ করে দেখান। এনি আইডিয়া কিভাবে করা যেতে পারে? মিস পাইথনে তো ইন্টারনাল আছে যে a কমা b ইকুয়ালস টু b কমা a দিয়ে দিলে আচ্ছা, হয়ে যায়। হ্যাঁ রাইট, পাইথনে ইন্টারনাল আছে, বাট যদি ইন্টারনাল ইউজ না করে কোনো বেসিক ক্যালকুলেশন দিয়ে করতে বলি, এনি আইডিয়া? প্লাস মাইনাস করে। হ্যাঁ, প্লাস মাইনাস করে কিভাবে বলেন তো? প্রথমে আমি কি করলাম, এ আর বি এর যোগফলটা এ এর মধ্যে সেট করে রাখলাম। তারপর এই ইকুয়ালটা বলতে পারি যে এর মধ্যে যোগফল আছে মানে কি 5 5 10 11 আছে, রাইট? জি মিস। তো এর মধ্যে আছে 11, বি এর মধ্যে আছে 6। আমি কি করলাম, বি ইকুয়াল করলাম এ মাইনাস বি। তাহলে কি হবে, 11 মাইনাস 6, দ্যাট মিনস 5। এখন বি এর কারেন্ট ভ্যালু 5, এ এর কারেন্ট ভ্যালু 11। তো আবার আমি এ ইকুয়াল করলাম এ মাইনাস বি। এখন কি হবে, 11 মাইনাস 5 ইকুয়াল 6। সো বি এর ভ্যালু হয়ে গেল 5, এ এর ভ্যালু হয়ে গেল 6। সোয়াপিং হয়ে গেছে না? এগুলো কি স্ট্রিং এর জন্য কাজ করবে? কিসের জন্য? স্ট্রিং এর জন্য। স্ট্রিং তো মাইনাস প্লাস করা পসিবল না। এই জন্য বলতেছি। আমি হ্যাঁ নাম্বারিং এর ক্ষেত্রে কাজ করবে, স্ট্রিং সোয়াপিং এর ক্ষেত্রে এরকম কোনো ক্যালকুলেশন নাই। স্প্লিটিং করা যেতে পারে তো মনে হয়। না, ও যদি স্ট্রিং বলে যে s1 s2 বলে দুইটার নাম, এর মানে মধ্যে আছে স্প্লিটিং s1। করে করি আমি, স্প্লিটিং করে যদি করা হয়। স্ট্রিং এর ক্ষেত্রে স্প্লিট করবেন, ও আচ্ছা রাইট, মানে স্প্লিট মেথড ইউজ করবেন। হ্যাঁ, ওইটা দিয়ে করলে আপনার মেমোরিটা বাঁচবে। কিন্তু কিভাবে স্প্লিট দিয়ে করবেন একটু বলেন তো? এই দিয়ে কিভাবে করি? স্প্লিট দিয়ে কিভাবে করবেন? মিস জাস্ট স্ট্রিং হলে মাথায় আইডিয়া আসলো আর কি, মানে যে যদি আর কি মানে এখন স্ট্রিংটা যদি বড় হয় তখন তো আবার প্রবলেম ঝামেলা হবে। আছে, স্ট্রিং পসিবল না স্প্লিট দিয়ে আসলে। জি মিস। ওটা টেম্পোরারি ভ্যালুই লাগবে অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার। মানে জি আমি মিস। জাস্ট নাম্বারের জন্য বলছি আর কি, দুটো নাম্বারকে যদি আমি সলভ করতে চাই তাহলে কত রকম ওয়ে থাকতে পারে। তো একটা এরকম গেল, আরেকটা গেল হচ্ছে এরকম এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি করে করা যায়। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম। জিনিসটা দেখতেই মানে দেখতেই অনেক ক্লাসি লাগে আমার কাছে। এটা মানে হচ্ছে এক্সর, দিস ইজ হচ্ছে এক্সর। এক্সর এর কনসেপ্ট মনে আছে? দুইটা নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে জিরো দিবে, মানে দুইটা নাম্বার সেম হলে জিরো দিবে, আর যদি ডিফারেন্ট নাম্বার হয় তাহলে ওয়ান দিবে। এক্সরের হচ্ছে এটা কনসেপ্ট, তাই না? জানি। জি মিস। তো এটা কিভাবে কাজ করে এখন সেটা দেখি। এইভাবে আসলে সলভ করা পসিবল, এন্ড এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। মানে সর্টিং এর ক্ষেত্রে আপনি যদি ওই যে সোয়াপিং, যেটা আমরা সিলেকশন সর্ট ইউজ করি বা বাবল সর্ট ইউজ করি, আর হিপ সর্ট, মার্জ সর্ট যাই করো না কেন, সোয়াপিং তো প্রত্যেকটাতেই মোটামুটি লাগে, তাই না? ওই সোয়াপিং এর সময় এই টেম্পোরারি ভ্যালু বা প্লাস মাইনাস না করে যদি এক্সর ইউজ করেন, আপনার কোডটা অন্যদের চেয়ে বেটার, মানে বেশি ফাস্টার হবে। তো এখানে আমি এ আর বি প্রথমে এক্সর করে এতে সেট করছিলাম, তাই না? তো এতে আছে 5। তো যেটা হয় যখন আপনি একটা বিটওয়াইজ অপারেশন করেন, যেমন এক্সর, তারপর এন্ড, তারপর অর, এই তিনটা জিনিস যখন আপনি কাজ করবেন, এগুলো তো আসলে বিটওয়াইজ, যে 260 ডিএলডি অপারেশন, তাই না? ডিজিটাল লজিক ডিজাইন অপারেশন। তো এই অপারেশন গুলোর সময় আমাদের কোডটা, আমাদের নাম্বার গুলো অটোমেটিক্যালি ওরা বাইনারি নাম্বারে কনভার্ট করে নেয়। আর নর্মালি আমাদের কম্পিউটার বাইনারি নাম্বার নিয়ে কাজ করতে খুব ভালোবাসে। তো যখনই ওরা দেখতেছে যে সরাসরি একটা নাম্বারকে বাইনারি দিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে, ওরা খুশি হয়ে যায়। তো এখানেও যখন আমি বাইনারি অপারেটর দিচ্ছি, 5 এর বাইনারি অ্যাকচুয়ালি কি হবে, 2 2 4 101, রাইট? 5 এর বাইনারি হচ্ছে 101। পাকা হয়ে যাচ্ছে। 101 হচ্ছে 5 এর জন্য। আর 6 এর বাইনারি কি হবে, 110। তো ইনিশিয়ালি আমি এ এক্সর বি করবো, করে এ এর মধ্যে সেট করতেছি। তো এখন এ এক্সর বি যদি করি, 1 আর 0 দুইটা আলাদা, দ্যাট মিনস 1 হবে, তাই না? আবার এই দুটো যদি এক্সর করি 1 হবে। আর 1 1 যদি এই দুটো সেম, তো এটার জন্য 0 আসবে। এতটুকু নিয়ে কোনো কনফিউশন? কিভাবে এক্সর করলাম?
তারপরে আবার বলছে কি বি ইকুয়াল টু এ এক্সর বি। সো এখন আমার এটা ছিল এ, এটা ছিল বি, এখন কারেন্ট এ হচ্ছে 0 1 1, সো এটা কিন্তু এখন বাদ। তাহলে এখন এর সাথে এর সাথে আগের বি যেটা সেটাকে আমি এক্সর করলে সেই এক্সর এর ভ্যালুটা আমি আবার বি তে সেট করবো, তাই না? তো এগেইন আমি সেম ভাবে এক্সর করি 0 1, সো 1 1 1 এর জন্য 0, 1 0 এর জন্য এগেইন 1, সো বি এর ভ্যালু এখন 1 0 1। তো আবার এ এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে, এ এর সাথে বি কে এক্সর করতে হবে। এ এর কারেন্ট ভ্যালু হচ্ছে 0 1 1, বি এর কারেন্ট ভ্যালু এখন হচ্ছে, এটা তো বাদ রাইট, এখন বি এর কারেন্ট ভ্যালু 1 0 1, এন্ড এটা করে আমি সেভ করবো কোথায়, এখানে। তো 1 1 এর জন্য আসবে 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1। তো 1 0 1 এর মানে হচ্ছে 5, which is saved in B। আবার 1 1 0 এর ভ্যালু হচ্ছে 6, which is saved in A। সো দেখেন বি এর মধ্যে 5 চলে গেল, এ এর মধ্যে 6 চলে গেল, এবং আমার ভ্যালু সলভড। এনি কনফিউশন? নয়েস, বুঝতে পারছি। তো এগুলো আসলে অনেক বেশি কি বলবো, এফিশিয়েন্ট কোডিং। মানে আপনার যখন ওই যে চুলচেরা বিশ্লেষণ করা হয় একটা প্রোগ্রামের, দেখা গেল যে একদম খুবই সিম্পল একটা প্রবলেম দিছে, কিন্তু টাইম দিয়ে রাখছে একদম মিলি সেকেন্ডেরও কম, সেক্ষেত্রে আপনার তখন এই যে এই অপারেশন গুলোর কথা চিন্তা করতে হবে। কারণ একটু একটু করে সবগুলো অপারেশনে যদি আপনি কমায় কমায় রাখতে পারেন, মানে ওভারঅল অপারেশনের টাইমিংটা অনেক বেশি কমে যায়। তো এখানে এখন একটা করে নাম্বার আমি দেখতেছি, কি বলছি, চেকিং ইজ দ্য নাম্বার ইজ ইভেন অর অড উইদাউট ইউজিং দ্য মড অপারেটর। মানে ইভেন আর অড আমরা কিভাবে চেক করি, মড টু ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে হচ্ছে বলি ইভেন নাম্বার, আর যদি না হয় তাহলে বলি অড নাম্বার, তাই না? তো ওইটার বদলে আমি এইভাবে লিখতে পারি যে এ এন্ড 1 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে ইভেন, না হলে অড। এটা কিন্তু যে শর্ট হ্যান্ড ইফ এলস কন্ডিশন বলা হয়, এটা জাভা কোড। সো প্রিন্টলন এর ভিতরে a and 1 ইকুয়াল ইকুয়াল 0, মানে এটা বলছে যে if a and 1 ইকুয়াল ইকুয়াল 0 প্রিন্ট ইভেন, আদারওয়াইজ প্রিন্ট অড। এই ফুল জিনিসটাকে এক লাইনে এইভাবে লেখা যায়, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড কোডিং। তো এটা কনসেপ্টটা তো আমাদের বুঝতে হবে, এমনি এমনি কেউ এসে যদি বলে যে এটা হয় তাহলে তো আমি বিশ্বাস করবো না, তাই না? সো একটু বেসিক ক্যালকুলেশন করে দেখি যে আদৌ এটা কাজ করে কিনা। হাইট হয়ে গেল। যদি নাম্বার নেই যে 5, এটা ইভেন নাকি অড চেক করবো। তো আমি কি বলছি আগে, বাইনারি অপারেটর আছে হচ্ছে একটা এন্ড, একটা অর, একটা এক্সর, আরো কিছু থাকলে এর মধ্যে মনে নেই। ও হ্যাঁ, লেফট শিফট আছে একটা, রাইট শিফট আছে একটা, তো এগুলো দেখবো আমরা। তো এন্ড আর অর এর কনসেপ্ট আমরা কি জানি, যে দুটো নাম্বার এর মধ্যে যে কোনো একটা যদি 1 হয়, 1 0 হলো অর এর ক্ষেত্রে, যে কোনো একটা 1 হইলেই 1, আর এন্ড এর ক্ষেত্রে অবশ্যই দুটোই 1 হতে হবে, আদারওয়াইজ সবগুলো মানে 0 যে কোনো একটা 0 হইলে 0 দিতে হবে, তাই না? তো এখানে কি বলছে যে একটা নাম্বারকে আমি 1 দিয়ে এন্ড করার পরে যদি মানে উত্তর 0 হয় তাহলে বলবো এটা ইভেন, না হলে ইভেন না। তো 5 কে যদি আমি বাইনারি নাম্বারে কনভার্ট করে বলি তাহলে কি 1 0 1, তাই না? বুঝছো? তো 1 0 1 কে এখন আমি এন্ড করব 1 দিয়ে, সো 1 দিয়ে এন্ড করতে চলে 1 1 0 হয়, সরি 1 1 বলে 0 কি বলছি, 1 দুটাও 1 যদি হয় তাহলে কি এন্ড এর জন্য অ্যান্সার কি আসে, 1 হয় না? হ্যালো, Yes. জি মিস। দুটো 1 হচ্ছে এন্ড 1 হয়। সো এই যে যখন আমি যে একটা 1 দিয়ে ইয়ে করে দেখবো যে 1 আছে, তো ধরে নিবো এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। এটা আসলে কেন এভাবে চেক করতেছি, কারণ আমরা ওই যে যদি বাইনারি নাম্বারিং এর কনসেপ্টটা ফলো করি তাহলে কি প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তারপর এটা 2 টু দি পাওয়ার 1, তারপর 2 টু দি পাওয়ার 2, এরকম না? সো এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এভাবে তারপর 8 16 এরকম করে যায়, তাই তো? তো জি ম্যাম। লাস্টের পয়েন্টটাতে যদি 1 থাকে দ্যাট মিনস 1 আছে, আর 1 থাকা মানে কি বেজোড় সংখ্যাই তো হবে, তাই না? কারণ 0 আর 1 ভাগশেষ 0 আর 1 হলে হচ্ছে 0 হলে ইভেন, 1 হলে অড, এটা আমরা জানি। তো লাস্ট ডিজিটটা যদি 1 হয়
আমার বুঝে মানে ধরে নিতে পারি যে ওইটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তো লাস্ট ডিজিট 1 আছে কিনা এটা চেক করার জন্য কি করতে হবে, জাস্ট একটা 1 দিয়ে এন্ড করে দেখলেই হচ্ছে যে লাস্ট ডিজিটের সাথে 1 দিয়ে এন্ড করলে অ্যান্সারটা যদি 1 আসে দ্যাট মিন্স ওটা লাস্ট ডিজিটটা 1, আর যদি অ্যান্সার 0 আসে তার মানে লাস্ট ডিজিটটা 0। সেটার উপর ডিপেন্ড করে আমি ইভেন অফটা ক্যালকুলেট করে ফেলতে পারি না, বুঝছি না? জি মিস, বুঝতে পারছি। So this is how we can calculate even odd. তারপরে ফার্স্ট মাল্টিপ্লিকেশন অর ডিভিশন বাই 2, 2 দিয়ে আপনি মাল্টিপ্লাই করতে চান। ধরেন আপনি আপনার কাছে 10 আছে, 10 না, ধরেন আপনার কাছে 13 আছে, এই 13 কে আপনি 2 দিয়ে গুণ করতে চান। তো এটা মাল্টিপ্লিকেশনের জন্য এই যে স্টার সাইন ইউজ করতে পারেন, বাট এটা হচ্ছে ফার্স্টার ওয়ে হচ্ছে শিফটিং ইউজ করা। তো 13 কে প্রথমে আমি আগে বাইনারি নাম্বারে কনভার্ট করে দেখাই। 13 কে আমি 2 দিয়ে গুণও করবো, 2 দিয়ে ভাগও করবো, আমি দেখবো উত্তরগুলো কি কি আসে। তো 13 কে যদি আমি এখন কনভার্ট করি, জানি 13 জন্য কি হবে, প্রথমে 8 8 9 10 11 12 4, কিন্তু ঠিক আছে নাকি, 4 8 16 ভুল বলছি, 8 9 10 11 12 13, ঠিক আছে না? বাইনারি নাম্বার 13 এর, ঠিক আছে আই গেস। সো এটাকে যদি আমি লেফট শিফট করি, লেফট শিফট মানে কি, আমি এক ঘর লেফটে পাঠিয়ে দিব। এটা করার জন্য যেটা করে দেখেন, যে লেফট শিফট মানে হচ্ছে মাল্টিপ্লাই এন উইথ 2, মানে এখান থেকে যদি এক ঘর লেফট শিফট করি, এখানে 1 যাবে, এখানে 1 যাবে, এই 0টা এখানে আসবে, এই 1টা এখানে আসবে, এবং লাস্টে একটা 0 অ্যাড হবে। সো এই লেফট শিফট করার ওয়ে হচ্ছে এইভাবে লেখা, যেদিকে ফাঁকা চিহ্ন, ডান দিকে ফাঁকা চিহ্ন, বাম দিকে হচ্ছে তীর চিহ্ন। তো বাম দিকে তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে লেফটে শিফট করতেছেন, আবার যদি ডান দিকে এভাবে তীর চিহ্ন দিই তার মানে হচ্ছে রাইট শিফট করতেছেন। যদি আমি লেফট শিফট করি এই 1101 কে, দেখেন আমার নাম্বারটা হয়ে যাবে কত, এটা হচ্ছে 16 যোগ 8 কত হয়, 20, 20 যোগ কি বলছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, 26 হয়। তো হচ্ছে তো রাইট, কাজ করে। Yes. তো 26 হয়, তো 13 গুণন 2 হচ্ছে 26। তো লেফট শিফটের জন্য যে গুণ হয়ে যায় এটা আমরা বুঝলাম। এখন আমরা 13 কে যদি রাইট শিফট করতাম তাহলে কি হতো, 1101 কে রাইট শিফট করছি মানে 1 কে এদিকে পাঠালাম, তারপর 0 কে এদিকে পাঠালাম, আবার 1 কে এদিকে পাঠালাম, তার মানে 101 হয়ে গেল। মানে রাইট শিফট করা মানে হচ্ছে আসলে সরি, লাস্টেরটা আউট হয়ে যায়, খেলায় দেওয়া আর কি। লেফটের ক্ষেত্রে একটা ঘর এদিকে নিয়ে আসে, রাইটের ক্ষেত্রে মানে একটা ঘর ডান দিকে নিয়ে চলে যাওয়া। তো সাদা হয়ে গেল কেন? Sorry. তো 13 ছিল হচ্ছে 1 1 0 1, যেটা যদি আমি এখন রাইট শিফট করি যেটা হচ্ছে 1 1 0 হয়ে যাচ্ছে। তো 6 হয় মিস। 6 হয় রাইট। Yes. তো 6 মানে কি, 13 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 6 দিতে হবে, তাই না? জি মিস, ইন্টার 6। তো দেখেন আমার ইজিলি একটা লেফট শিফট মাধ্যমে আমি গুণ করে ফেলতে পারি 2 দিয়ে, রাইট শিফটের মাধ্যমে ভাগ করে ফেলতে পারি। এখন এটা হচ্ছে আমি 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ দেখাইলাম। তো আমি ধরেন 5 নাম্বারটাকে আমি যদি লিখি আরেকবার 101, এটাকে আমি 2 ঘর যদি রাইট শিফট করি কি হয় দেখেন তো, 2 ঘর রাইট শিফট মানে এইদিকে 2টা ঘর আগে দিলাম, তারপরে এখানে 1 আসলো, আর এই লাস্টের দুটোতে 0 0 বসবে, তাই না? তাহলে 10100 হয় যদি আমি 2 ঘর লেফট শিফট করি। তো এই ভ্যালুটার অ্যাকচুয়াল মানে মান কত দেখেন তো, 20 মেবি, যে এটা হচ্ছে 16 জি আর মিস, এটা হচ্ছে 20 4, 16 যোগ 4 হচ্ছে 20। 20 হয়। মানে দেখেন 5 দিয়ে 4 গুণ হয়ে যায়, তাই না?
আবার যদি আপনি 3 ঘর লেফট শিফট করেন, ও আসলে 2 টু দি পাওয়ার 3 গুণ হয়ে যাবে। 1 ঘর লেফট শিফট করলে 2 টু দি পাওয়ার 1 গুণ হবে, 2 ঘর লেফট শিফট করলে 2 টু দি পাওয়ার 2 গুণ হবে, 3 বার লেফট শিফট করলে 2 টু দি পাওয়ার 3 গুণ হবে। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস, লেফট শিফট এন্ড রাইট শিফট। ভাগের ক্ষেত্রেও সেম। যদি আপনি 1 ঘর রাইট শিফট করেন তাহলে 2 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 ঘর রাইট শিফট করলে 2 টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 ঘর রাইট শিফট করলে 2 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? ট্রাই করে দেখি জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে ভালো। তারপরে আর কি আছে, ফার্স্ট মাল্টিপ্লিকেশন সপিং টু নাম্বার দ্য নাম্বার অফ ডিজিটস ডিরেক্টলি। আচ্ছা, আর একটা জিনিস, একটা নাম্বারের ডিজিট, যে অনেক সময় কোশ্চেন থাকে না যে আপনাকে 112 দিলাম, এটাকে 1 2 1 1 2 এভাবে প্রিন্ট করে দেখান কথায় লিখে, তো সেক্ষেত্রে আপনার আগের ডিজিটটা যোগ মানে কয়টা ডিজিট আছে সেটা বের করতে হয়, তারপরে অতবার লুপ চালায় চালায় আসলে আমার ভ্যালুটা বের করতে হয়, তাই না? তো এই নাম্বার অফ ডিজিটস বের করার জন্য লুপ না চালিয়ে সরাসরি math.floor base n প্লাস 1 এটা যদি লিখেন, নাম্বার অফ একটা নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে ও রিটার্ন করে দেয়। তো এটা হচ্ছে জাভার ক্ষেত্রে math.floor এভাবে লিখতে হয়। ইন কেস অফ সি প্লাস প্লাস আপনার এই যে ম্যাথ জিনিসটা বাদ দিয়ে শুধু ফ্লোর লিখবেন, এখানে শুধু লগ লগ বেস n হবে এবং এটা প্লাস 1 হবে। তারপরে efficient trick to know if a number is a power of 2, the normal technique। আচ্ছা, তো একটা নাম্বার 2 এর পাওয়ার কিনা এটা বের করার একটা সোজা উপায় হচ্ছে মানে প্রথম ডিভিশন দ্য কমপ্লেক্সিটি কনসেপ্ট টু বি লগ n। ঠিক আছে, যেটা বলছে যে আপনাকে একটা নাম্বার যদি দেয়া হয় নর্মাল ওয়েতে, আপনি যদি যেটা সেটাকে সলভ করতে চান যে এটা নাম্বার 2 এর পাওয়ার কিনা, আপনি কিভাবে সলভ করবেন? 2 দিয়ে দিয়ে বারবার ভাগ করে করে চেক করবেন, তাই না, যে লাস্ট পর্যন্ত শূন্য আসে কিনা, তাহলে তো আসলে 2 এর পাওয়ার কিনা এটা বোঝা যায়। তো এই 2 দিয়ে দিয়ে ভাগ করতেছেন, তার মানে সাব সেকশনে ভাগ করে করে আসতেছেন, এটার জন্য আপনার আসলে লগ এন এর মতো লুপ খরচ হবে। তো এই প্রবলেমটা আপনি অন্যভাবে সলভ করতে পারেন, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেশন। তো এটা করার জন্য জাস্ট আপনার জানতে হবে, মানে আপনার জাস্ট যতগুলো ডিজিট আছে ততগুলো ডিজিটের উপর একটা ইয়ে চালালেই হয়ে যায়। কিভাবে? তো প্রথমত আপনি হচ্ছে ফর দ্য কেস হোয়েন এক্স ইজ 0, আচ্ছা, return x not equal to 0 and x minus 1 equal to 0। সো আমি যদি এটাকে ক্যালকুলেট করে দেখাই, ধরেন x হচ্ছে আপনার লেটস সে 16 দিয়ে আমি যদি কাজ করতে চাই, প্রথমে চেক করবে x হচ্ছে নিজে 0 না, কারণ x 0 হইলে ইটস নট পসিবল টু বি পাওয়ার অফ 2, রাইট? 2 এর প্রথম পাওয়ারই হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0 which is 1। তো x ভ্যালু 0 হলে দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। আরেকটা যেটা চেক করছে x and x minus 1, সো 16 এর সাথে 15 কে এন্ড করে চেক করতেছে, ইকুয়াল যদি শূন্য হয় তাহলে সেটা 2 এর মানে পাওয়ার, না হলে পাওয়ার না। সো আমরা কি চেক করে দেখি ইজ ইট কি বলে এটা কাজ করে কি করে না। তো 16 এর জন্য আসলে কি লেখে 1 0 0 0, এটা 1 2 4 8, সরি শূন্য হবে। 16 আর 15 এর জন্য কি লিখবো 0 1 1 1 1, তাই না? 8 যোগ 4 যোগ 2 যোগ 1 15 হওয়ার কথা। তো এটাকে আমি এন্ড করে যদি দেখি যে দুইটার অ্যান্সার হচ্ছে শূন্য, তাহলে বুঝবো এটা হচ্ছে 2 এর পাওয়ার, না হলে পাওয়ার না। তো দেখি চেক করে, সো 1 0 1 0 1 0 1 0 সবগুলোর জন্য 0 আসছে, দ্যাট মিন্স এটা আসলে ভ্যালুটা শূন্য। সো ওকে, আমি বুঝলাম যে 16 আসলে 2 এর পাওয়ার, হুইচ ইজ রাইট। তো এখন আমি 2 এর পাওয়ার না এরকম একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখি তো হয় নাকি। সো 2 এর পাওয়ার না এরকম একটা নাম্বার কি আছে, 15ই তো 2 এর পাওয়ার না, সো 15 এর জন্য লিখলাম 0 1 1 1 1, এটা হচ্ছে আমার 15। আর এর আগের নাম্বারটা অ্যাকচুয়ালি কি 1 1 1 0, তাই না? এরকম 14 যেতে হয়। তো এটাকে যদি আমি এখন এন্ড করি, ইনিশিয়ালি 0 পাবো, পরের গুলোতে সবগুলোতে আসলে 1 পাচ্ছি, তাই তো? তার মানে আমার এই ভ্যালুটা ইজ নট ইকুয়াল টু 0, দ্যাট মিন্স দিস ইজ নট এ 2 টু দি পাওয়ার নাম্বার। তো এই কনসেপ্টটা কোত্থেকে আসলে আসছে দেখেন, মানে যখনই একটা নাম্বার 2 টু দি পাওয়ার হবে, অবভিয়াসলি নাম্বারটা এরকম
টু এর মানে যে কোনো একটা ঘর 1 হয়ে বাকি সবকিছু শূন্য হবে, তাই না? এবং তার আগের ভ্যালুটার কথা চিন্তা করলে অবভিয়াসলি তার আগের ভ্যালুটা হবে হচ্ছে ঠিক আগে যতগুলো শূন্য আছে ততগুলো 1। তো সব সময়ই আপনি যদি এন্ড করেন দেখবেন যে কোনোবারই 1 এর সংখ্যা সেম হচ্ছে না, অলওয়েজ 0ই আসবে আমার অ্যান্সার। দিস ইজ হাউ আমি জাস্ট একটা অপারেশন দিয়েই হোল, মানে একটা অপারেশন বলতে জাস্ট কি অপারেশনটা যদিও আমি এক এক লাইনে লিখতেছি, ও কি করতেছে প্রত্যেকটা ডিজিটের ক্যালকুলেশন করে আমাকে দিচ্ছে। তো ডিজিটটা যদি কি বলে 10⁵ ডিজিটেরও হয় তাতেও আমার ক্যালকুলেশনটা 10⁵ ডিজিট পর্যন্তই যাবে, এর কোন বেশি লাগতেছে না। তো বুঝতে পারতেছেন যে জিনিসটা অনেক বেশি মানে ছোট হয়ে গেছে। যেমন ধরেন আমি যদি বলি 5 ডিজিট একটা নাম্বার, 5 ডিজিট মানে কি, ধরেন 1 2 3 4, মানে 5 ডিজিটের একটা নাম্বার যদি হয়, আর সেক্ষেত্রে ওই লগ দিস নাম্বার, এই যে 1 2 3 4 5 এই ফুল নাম্বারটাকে যদি আমি লগ করি, দুইটার ভ্যালুর ডিফারেন্স কিন্তু হাজার হাজার, মানে অনেক কম বেশি। সো লগ এন এর থেকে নাম্বার অফ ডিজিট কমপ্লেক্সিটির কোড যদি আপনি লিখতে পারেন, অবভিয়াসলি আপনার ইয়েটা বেশি এফিসিয়েন্সি শো করবে। মানে এফিসিয়েন্সিটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে এই জিনিসটাতে? হ্যালো, না বুঝলে বলেন। আচ্ছা আচ্ছা, এখানে সর্টিং অ্যালগোরিদমের কথা বলছে। এটা আসলে অ্যালগোরিদম বলতে আপনার সর্টিং তো আমরা নেক্সট ক্লাসে হয়তো সর্টিং একটু দেখবো। বাট যদি আপনি নর্মালি সর্ট নিজে না করে একটা মেথড ইউজ করতে চান অথবা ডিরেক্ট এক লাইনে সার্চ করতে চান ওদের বিল্ট ইন মেথড ইউজ করে টেক্সট লগ এন, জাভাতে সেটা করার জন্য যেভাবে লিখতে হয় যে অ্যারেস, এই যে কালেকশনস ডট সর্ট A1। কালেকশনসটা অ্যাকচুয়ালি কি, এই যে আপনার যদি এটা অ্যারে মানে কালেকশন কি অ্যারে লিস্টের নাম দিচ্ছে? আচ্ছা, এই যে কালেকশনস ডট সর্ট হচ্ছে আপনার মেথডের নেম, এবং ব্র্যাকেটের ভিতরে আপনার দিতে হবে কোন অ্যারেকে আপনি সর্ট করতে চান বা কোন অ্যারে লিস্টকে আপনি সর্ট করতে চান। সেটা যদি ভিতরে দিয়ে দেন যে A1, যেমন মানে অ্যারে লিস্টের জন্য লিখতে হয় কালেকশন ডট সর্ট, আর শুধু অ্যারের জন্য লিখতে হয় অ্যারেজ ডট সর্ট। আই মিস্টেক, এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট লেখা, এগুলা জুম করে করে একটু দেখে নিন। দেখেন অ্যারে সর্টের জন্য জাস্ট লিখতে হয় অ্যারেজ ডট সর্ট এবং ভিতরে অ্যারে। আর যদি আপনি অ্যারে নিয়ে কাজ না করতে চান, অ্যারে লিস্ট নিয়ে কাজ করতে চান, জাস্ট লাইক ভেক্টর আছে C++-এ, ওরকম অ্যারে লিস্ট এখানে দেখিয়েছি। অ্যারে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে ভ্যালু অ্যাড করতে হয়, সেটাকে যদি সর্ট করতে চান এই অ্যারেজ এর বদলে লিখতে হয় কালেকশনস ডট সর্ট। তাহলেই দুইটাই হচ্ছে সেম কাজ করবে, সর্ট করে দিবে লগ ইন টাইমের মধ্যে, লগ ইন টাইমের মধ্যে। এখন আপনি ধরেন যে আপনার জাভা কোডিং এর মধ্যে আপনি বাইনারি সার্চ ইউজ করতে চান, মানে আপনার একটা সর্টেড অ্যারের মধ্যে বাইনারি সার্চ চালায় দেখতে চান যে একটা নাম্বার এক্সিস্ট করে নাকি করে না। ইন্ডেক্সটাও হচ্ছে রিটার্ন করে, যদি ইন্ডেক্স থাকে তাহলে ইন্ডেক্স রিটার্ন করবে, না থাকলে -1 রিটার্ন করে। তো সেটা লেখার জন্য লিখতে হয় অ্যারেজ ডট বাইনারি সার্চ, তারপর এটার ভিতরে অ্যারে লিখতে হবে, কমা দিয়ে কোন ভ্যালুটা আপনি খুঁজতেছেন সেটা লিখে দিলে ও খুঁজে আপনাকে দেখা দিবে। তারপরে স্ট্রিং বাফার আছে, স্ট্রিং বাফার দিয়ে আপনি জাভাতে ওই যে স্ট্রিং এর বিভিন্ন মেথড ইউজ করতে পারবেন। C++ যেরকম আছে স্ট্রিং স্ট্রিং, তারপর স্ট্রিং এর কিছু রিভার্স মেথড C++-এও আছে, স্প্লিট মেথড আছে, এরকম জাভাতেও আছে। তো জাভাতে ইউজ করার জন্য এক্সকিউজ মি, তো তারপরে আপনার স্ট্রিং বাফার বিগ ইন্টিজার একটা জিনিস আছে। বিগ ইন্টিজারটা অ্যাকচুয়ালি C++-এ কিন্তু এক্সিস্ট করে না। C++-এ বিগ ইন্টিজার নিয়ে কাজ করতে চাইলে আপনাকে নিজে তৈরি করতে হবে স্ট্রিং দিয়ে। আর জাভাতে মানে বিগ ইন্টিজার একটা বিল্ট ইন ফাংশন আছে। এটা আসলে কি, যখন আপনার সংখ্যাটা লং লং এর চেয়ে অনেক বড় হয়ে যায় তখন আসলে এই যে স্ট্রিং বিগ ইন্টিজারের ব্যাপারটা আসে। তো বড় বড় সংখ্যার ক্যালকুলেশন যদি করতে চান তখন আপনি এই বিগ ইন্টিজার মানে জাভার হেল্প নিতে পারেন, অথবা সরাসরি আপনাকে C++-এ চলে যেতে হবে, যেখানে স্ট্রিং দিয়ে প্রথমে বিগ ইন্টিজার আপনি বানাবেন নিজে ডেটা স্ট্রাকচার, ওই যে স্ট্রাক্ট ইউজ করে, তারপরে ইউজ করতে পারবেন। তো এখানে ওই যে বিগ ইন্টিজারেরই কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, কিভাবে বিগ ইন্টিজারকে যোগ করতে হয়, গুণ করতে হয়, সবকিছু দেখানো আছে। কন্টেস্টে নর্মালি বিগ ইন্টিজারের প্রবলেম দেয়া হয় না, যদি না ভুলে কেউ দিয়ে থাকে, ভুলে অনেক সময় দিয়ে দেয়।
কিন্তু মানে ব্রেইন ঠিকঠাক রেখে কেউ কন্টেস্টে বিগ ইন্টিজার দেয় না, বিকজ কন্টেস্ট তো C++ বেসড একটা প্রোগ্রাম। সো ওখানে যেটা C++ এক্সিস্ট করে না সেটা নিয়ে আসলে কোশ্চেন করার কোনো রিজন নাই। তো এখানে স্টিল যদি কারো জানার ইচ্ছা থাকে এই জিনিসগুলো দেখে নিতে পারেন, বিগ ইন্টিজারে কিভাবে জিসিডি বের করে, কিভাবে মাল্টিপ্লিকেশন করে, ফ্যাক্টরিয়াল কিভাবে বের করে, প্রত্যেকটা একটা করে ফাংশন আছে বিল্ট ইন। সো লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এফিশিয়েন্ট ট্রিক টু নো ইফ এ নাম্বার ইজ এ পাওয়ার অফ 2। আচ্ছা, এটা তো অলরেডি দেখাইছি। আর হচ্ছে প্রাইম, একটা নাম্বার প্রাইম কিনা এটারও বিগ ইন্টিজার, ও সরি, এই জিনিসটা আবার বিগ ইন্টিজারেও করা যায়, একটু আগে যেটা দেখালাম। বিগ ইন্টিজারের মধ্যে এই ফর্মুলাটা দিয়ে আপনি করতে পারবেন, তখন আপনার কম সময় আর কি লাগবে। আর বিগ ইন্টিজারে যদি একটা ভ্যালু প্রাইম কিনা সেটা চেক করতে চান, প্রাইম এরাটোস্থিনিস সিভ, এটা আমরা শিখবো খুব শীঘ্রই। বাট বিগ ইন্টিজার তো আমি সিভের মধ্যে পাঠাতে পারবো না, বিকজ দিস ইজ এ বিগ নাম্বার। সেক্ষেত্রে আপনার বিগ ইন্টিজার ডট ভ্যালু অফ দিস বিগ নাম্বার ডট ইজ প্রবাবল প্রাইম এভাবে চেক করতে হয়। তো এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, লাস্টের দিকে যেগুলো বলতেছি মানে আসে না আসলে কোনো ইয়েতেই, অ্যাপ্লিকেশনে খুব একটা কাজে আসে না, জাস্ট গুড টু নো থিংস। লাইক আপনি যেহেতু ব্র্যাক থেকে পাশ হয়ে বের হবেন, C++, জাভা, C++ আপনি পারেন, এটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। অ্যান্ড জাভা যেহেতু ব্র্যাকের একটা মানে সিগনেচার ল্যাঙ্গুয়েজের মতো এতদিন পর্যন্ত এসে গেছে, তো ওরা এক্সপেক্ট করে অ্যাটলিস্ট জাভা সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া থাকবে। তো এখন সেইখান থেকে আপনি যদি বিগ ইন্টিজার না বুঝেন বা এই সম্পর্কে জন্য কোনো আইডিয়া না রাখেন, দ্যাটস কোয়াইট মানে ওরা তখন ভাববে যে আপনি নিজে আসলে ঘাটাঘাটিও করেন নাই, পড়াশোনাও করেন নাই। তো দ্যাটস ওয়াই আসলে নিজেকে প্রিপেয়ার্ড রাখার জন্য মিনিমাম আইডিয়া নিয়ে রাখবেন, সো দ্যাট কোয়েশ্চেন গুলো যাতে আটকায় না পড়ে। ইউ হ্যাভ আইডিয়া বাট ইটস নট অ্যাপ্লিকেবল ফর ইউর ওন ওয়ার্ক, ইউর প্রজেক্ট অ্যান্ড অলসো এভাবে বলতে পারবেন। সো সো ফার এনি কোয়েশ্চেন? সিফটা মেনশন করছেন, সিফটা আমি অনেক জায়গায় দেখছি। হ্যাঁ, সিভ তো এটা আমি কি জিনিসটা দেখো, আসলে কি মিস? সিভ একটা জোস জিনিস। সিভ এত মানে মজার একটা অ্যালগোরিদম, মানে প্রাইম নাম্বার খুঁজে বের করার খুবই মজার একটা অ্যালগোরিদম। এটা দিয়ে আপনি আসলে খুবই কম টাইমের মধ্যে অনেকগুলো প্রাইম নাম্বার একসাথে কালেক্ট করে বলে দিতে পারবেন। মানে আমরা নর্মাল যে ওয়েটা ইউজ করি ওটা অনেক মানে আমরা যতটুকু পর্যন্ত শিখেছি যে রুট এন পর্যন্ত লুপ চালায়ে আমি দেখতে পারি যে একটা নাম্বার প্রাইম কিনা। তো এর চেয়েও সিভ হচ্ছে আরো অনেক বেশি এফিসিয়েন্ট, মানে একদম এক নিঃশ্বাসে একটা লাইন থেকে আরেক লাইন, মানে একটা ধরেন 1 থেকে 1000 বা 10⁶ পর্যন্ত এক নিঃশ্বাসে কত কত প্রাইম নাম্বার আছে সব বের করে ফেলে। এই পুরো অ্যালগোরিদম সিমুলেশন কোডিং, এবং এই কোডিং দিয়ে আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন সব শিখবো। আচ্ছা, এনি কোয়েশ্চেন? ল্যাব নিয়ে কার জন্য প্রবলেম ছিল? মিস আমার হ্যাঁ বলো। স্ক্রিনটাকে কি শেয়ার করবো? হ্যাঁ দেখো। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা মিস, ওরা এখানে আউটপুটে এখানে একটা স্পেস আছে, এটা হচ্ছে জি নাম্বার প্রবলেমটা সেকেন্ড ল্যাবের। হুম, আমি এখানে একটা স্পেসই দিয়েছি, এই যে কোলনের পরে। বাট হুম। আমি যখন এখানে সাবমিট করতে যাই, এখানে আমি কপি পেস্ট করলাম, এখানে কিন্তু দেখেন বেশ একটা স্পেসই আছে, ওর কি প্রেজেন্টেশন এরর হচ্ছে? প্রেজেন্টেশন এরর আসতেছে। বাট আমি যখন সাবমিট করতেছি এখানে দেখেন অটোমেটিক দুইটা স্পেস হয়ে যাচ্ছে। ওমা, এগুলো ঠিক আছে, বাট এইখানে আর এইখানে ডাবল স্পেস হয়ে যাচ্ছে হঠাৎ করে, এই জন্য হচ্ছে না আমার। পাইথনের কি আর কোনো ভার্সন আছে ওখানে অপশনে? না মিস, একটাই আছে। আপনার এই যে যেখানে ইয়ে করছেন ইন্ডেন্টেশনটা একটু চেক, এখানে স্পেস তো আপনি নিজে ফর্মালি দিয়েছেন, এখানে তো আপনি ট্যাব বা এরকম কিছু ক্লিক করেন নাই, না, রাইট? না, একটা স্পেস, জাস্ট একটা স্পেস, দ্যাটস ইট। সবগুলোতে একটা স্পেস, বাট প্রবলেম হচ্ছে খালি এইটাতে আর এইটাতে।
এই দুটো আবার ঠিকই আছে, এই দুটোতে আবার একটা একটা করে স্পেস আছে। আচ্ছা আপনার কোডটা আমি একটু ঠিক আছে দেখি ওয়েট। ল্যাব 2 রাইট? জি মিস। কি নাম্বার? আমার এখানে আপনার স্পেসই দেখাচ্ছে না। আপনি বলতেছেন আপনারটা তো দুটো স্পেস দেখাচ্ছে। আমি মিস ফার্স্টে একটা সাবমিট করছিলাম হচ্ছে নর্মালি। আপনার সাবমিটেড কোডটা দেখি, আপনার ওখান থেকে যে কোডটা আপনি দেখাচ্ছিলেন এটা মিস, ভিজাজে। এটা মিস মানে একদম আপনার এখানে লাস্ট শো করতেছে দুইটা রাইট? একদম লাস্ট যেটা দিছে ওটাতে আমি স্পেস সরাই দিছি যে ইফ দ্যাট মেক্স এ ডিফারেন্স নাকি না। আচ্ছা আচ্ছা। বাট এর আগের গুলো যা দিছে ওগুলো এইভাবে এরকমই ছিল মিস। আপনি কি আগের গুলো দেখতে পারেন মিস? হ্যাঁ আমি সবগুলোই দেখতে পারি। আচ্ছা অটোমেটিক্যালি দুটো হয়ে যাচ্ছে। এই জন্য এই যে মানে কিছু কিছু ওই কি বলবো অনলাইন যা যে ও পাইথন জাভা ওদের সাথে ডিসক্রিমিনেট করে। দেখবেন সেম কোডটা আপনি সি প্লাস প্লাস এ লিখলে ওরা অ্যাকসেপ্ট এটা করে মিস ফেলে। অনেকবারই হয়েছে গত ফার্স্ট ল্যাবে, পাইথনে দিয়ে হয় না, সি প্লাস প্লাস সেম লজিক সেম সবকিছু হয়ে গেছে। এক্স্যাক্টলি মানে ওরা একটু ইয়ে করে ডিসক্রিমিনেট করে। আমি একটু আগে তো হ্যাঁ এটা নিয়ে বললাম যে পাইথন আর জাভার সাথে যে এরা কি কি করে খুব অহরহ। দিস ইজ কোয়াইট উইয়ার্ড একটা প্রবলেম। মানে এটা তো আপনার কোডের লজিকের জন্য হচ্ছে না, দ্যাটস ফর না না না, শিওর। সবই ঠিক আছে, কোড লজিক ইজ ফাইন। আমি কি এটা কি এটা পাইথনের ল্যাঙ্গুয়েজের জন্য এমন হচ্ছে। বাট মিস বাকি দুটোতে তো হয়নি, এই যে ইয়েস আর লেট যেটা এইটাতে তো কিছু হয়নি, এই দুটাতে কেন হচ্ছে? আচ্ছা দাঁড়ান তো দেখি পাইথনে কি কোডটা কেউ সলভ করছে। লেট মি চেক। সো উইয়ার্ড। পাইথনের তো কোনো সলভই নেই এই কোডের। তাহলে কি মিস জাভা প্লাস সি প্লাস প্লাস করে দেখবো? হ্যাঁ আচ্ছা মিস ওখানে তো আমার ডিকশনারির ইয়া তো ইকুইভ্যালেন্ট তো ওখানে ম্যাপ, তাই না? হ্যাঁ ডিকশনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে ম্যাপ। আচ্ছা আর পাইথন জাভাতে হচ্ছে হ্যাশ ম্যাপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি পাইথন একটা দেখছি, ওয়েট। এটার ক্ষেত্রে ওরা যেটা করছে আপনি হচ্ছে আমার কোডটার ব্যাপার দেখতে হবে। আপনি ইউজ করছেন প্রিন্ট রাইট? সো ওরা ডু ইউর হোমওয়ার্ক। আচ্ছা আপনি একটা কাজ করেন, কেস জিনিসটা আছে না, কেসের যে প্লাস ওয়ানটা লিখছেন কেসটা উপরে একবারে প্রিন্ট করে ফেলেন। আর ইফ এর ভিতরে ডু ইউর হোমওয়ার্ক, তারপর ইয়েস, তারপর ডু ইউর ওন হোমওয়ার্ক, এই জিনিসগুলো আলাদা। মানে কেসের সাথে এটাকে যে আপনি কম্বাইন করছেন সেটা না করে করেন তো। আচ্ছা আচ্ছা মিস। এটা কি আপনার সেপারেটর ইউজ করার জন্য হয়েছে নাকি? এই যে দেখেন আম, আচ্ছা না, আচ্ছা ঠিক আছে যেটা বললাম সেটা করেন। আপনি হচ্ছে প্রিন্ট কেসটা উপরে লিখে ফেলেন, আর এই আলাদা আদার যে কমেন্ট সেটা প্রিন্টের ভিতর লিখে নেই, সেভ টেব ইউজ না করে। পরে আপনি বলেন, কৌতূহল হচ্ছে।
আকিব কি অবস্থা? মানে একটা মিনিট করতেছি। এখানে তো দিয়ে লেগে গেল আপনার করতে হঠাৎ করে। মিস তাহলে কি ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। ওকে মিস। কালকে আবার হবে ল্যাব 3। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।